স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৫৪৪তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমার হাতের বামে আছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব নির্বাচনের দিনক্ষণ নিয়ে। রাজনীতির মাঠে যে মতভেদ বলি, বিরোধ বলির নিরসন বা ঐক্যমত কিভাবে হবে এ নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে বিধান বাতিল হলো, প্রশ্ন উঠেছে শুধু এর মধ্য দিয়ে কি ক্ষমতা চিরস্থায়ী করার যে পথ সেটাকে আসলেই রুদ্ধ হলো কিনা। আলোচনায় থাকবে গুম কমিশনের প্রতিবেদনের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে এ নিয়ে, সেই সাথে সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহ। আলোচনা শুরু করতে চাই বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে। বলছিলাম যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও রাজনীতির মাঠে এক ধরনের আলোচনা আছে। কি বলবো, কিছুটা বিরক্ত স্পষ্ট যে এক ধরনের বক্তব্য প্রধান উপদেষ্টা দিচ্ছেন, তার প্রেস সচিব দিচ্ছেন, সেই বাস্তবতায় বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করছেন। বিএনপি আজকে খোলামেলাই বলেছে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে এবং হতাশ বিএনপি। ঠিক কেন হতাশ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে এ কারণেই যে আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি। আমরা প্রথমে সেনাপ্রধান কথা বললেন, তিনি বললেন 18 মাসের মতো সময় লাগবে। সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে। তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল। ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার কিছুদিন আগেই বললেন যে এই বছরের শেষেই আমরা একটি নির্বাচন আশা করতে যাচ্ছি। বাট দিন শেষে তো আমরা চিফ অ্যাডভাইজারের কাছেই শুনলাম তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বা তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন 16 তারিখে বিজয় দিবসে, সেদিন তিনি মোটামুটি স্পষ্ট করলেন যে জানুয়ারি 2026 ওর জুন 2026 এর মধ্যে। এখানেও একটু ধোঁয়াশা আছে, কারণ উনি বলেছেন মোটা দাগে সংস্কার করতে গেলে 26 সালের জানুয়ারি, আর যদি আমরা ভালোভাবে করতে চাই আর 6 মাস। তারপরই আমরা দেখলাম তার প্রেস সচিব বলছেন জুন 2026। সো এক একজনের কাছ থেকে তো সত্যি আমরা এক এক রকম কথা শুনছি। এটা অস্পষ্টতার একটা বড় কারণ। 1, 2 হচ্ছে আমরা কোনো রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত 4 মাস অতিক্রম করে 5 মাসও শেষ হতে চললো, আমরা সরকারের কাছ থেকে কোনো রোড ম্যাপ পাইনি। আমরা সরকারের শর্ট টার্মে কোন কোন সংস্কার করতে চায়, কতদিন সময় নিতে চায়, মিড টার্মে কি করতে চায়, কতদিন সময় নিতে চায়, লং টার্মে কি করতে চায়, আদৌ কিছু করতে চায় কিনা, লং টার্মে কোনো প্ল্যান আছে কিনা, সেটাও কিন্তু সরকার আমাদের কাছে স্পষ্ট করেনি। 3 হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলেই যে একমত তাও নয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপি অতি দ্রুত নির্বাচন চাইছে এবং পলিটিক্যালি কারেক্ট, বিকজ তারা মনে করছে যে সবচেয়ে ভালো ফসল তারা দ্রুত নির্বাচন হলেই ঘরে তুলতে পারবে। অন্যদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে যে না, নির্বাচন একটু পরে হোক, আগে সংস্কার হোক। এর বাইরে যারা স্টুডেন্ট উইং আছে তারা তো বলছে সংস্কার না হলে কোনো নির্বাচন নয়। সো এক এক জায়গা থেকে আমরা এক এক রকম আওয়াজ শুনছি। জাতিগতভাবেও কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। আমরা জানি ডিসেম্বরের শেষে, এই মাসের শেষেই সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিবে। সেই রিপোর্টে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গায় সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে এবং কি কি প্রস্তাব রাখা হয়েছে। তারপরে চিফ অ্যাডভাইজার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং একজন সিটিজেন হিসেবে আমরা ডেফিনেটলি আশা করি যে সেই জায়গায় একটা মোটা দাগে হলেও ঐক্যমত্য দেখা দেবে। বিকজ তা যদি না হয়, বাংলাদেশে প্রতিদিনকার যেই অস্থিরতা, প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি সরকার ফেল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে, সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে যদি এই অবস্থা চলতে থাকে। আপনি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, প্রতিদিনকার জীবনযাত্রা, এভরিডে কোনো না কোনো চ্যালেঞ্জ এসে উপস্থিত হচ্ছে। এভরিডে সরকারকে কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং সরকার না ফোকাসড না, মানে এই সরকার আসলে কোন দিকে চলছে এটা কিন্তু আমরা কেউ খুব পরিষ্কার অ্যাবসলিউটলি ঘটলো। তো সুতরাং আমরা কেউ জানি না যে আসলে এই সরকার কোন দিকে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা মানুষকে কিন্তু অস্থির করছে, নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে, এবং নিরাপত্তাহীনতা খুব ভালো বোধ নয়, এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয়,
রাজনীতিতে অস্থিরতা তৈরি হয় এবং এগুলো মোকাবেলা করতে এই সরকারকে যথেষ্ট পারঙ্গম বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। যে জায়গা থেকে নির্বাচনটা জরুরি। অ্যাবসলিউটলি। আপনার কাছে আবার দিচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে নানা জায়গায় অস্থিরতা, আজকের ব্যাংকের যে জিম্মি নাটক ঘটলো, আরও তো আছে দ্রব্যমূল্য সহ, কিন্তু এই যে নির্বাচনের জায়গাটিতে সরকারের রোডম্যাপটা এখনো পরিষ্কার না, আপনার কাছেও কি মনে হচ্ছে পথটা এখনো ধোঁয়াশা কিনা? সরকার এই বিষয়টাকে জেলিফিশ ফরম্যাটে রেখেছে, যেটা ঘটবে সেটার ভিত্তিতে তারা স্টেপ নেবে। তারা কখনো 2 বছর, কখনো 1.5 বছর, কখনো 3 বছর, কখনো যতদিন ছাত্র জনতা চাবে, অর্থাৎ যেভাবে সুবিধা হবে সেভাবে তারা এটা করতে চাচ্ছে। ঠিক সেই জায়গাতে গিয়ে তারা ব্যুরোক্রেসি, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে একটা সঠিক গাইডেন্স, সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না, যে কারণে দেশের মধ্যে পুলিশ প্রশাসনের যে ঐক্যমতের ভিত্তিতে সাথে রাজনৈতিক দল সহ দেশের জনগণের নিরাপত্তা সহ যে বিষয়গুলো নর্মালি একটি ইলেকটেড গভর্নমেন্টের সময় হয়ে থাকে, সেটি এখন হচ্ছে না। ফলশ্রুতি যেটি হচ্ছে, ন্যাচারালি ক্রাইম বাড়ছে, ইনসিডেন্ট বাড়ছে, ইভেন্ট বাড়ছে, জনরোষ বাড়ছে, জনমতের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এই জনমতের দ্বন্দ্ব, এই জনরোষ নিয়ে একটি সরকার টিকে থাকা অত্যন্ত কঠিন। ভোট করা অত্যন্ত কঠিন। ভোট করাও কিন্তু একটি বড় সংস্কার, অনেক বড় সংস্কার। শুধু ভোট করতে পারাটাই, সঠিক ভোট করা আরো বড় সংস্কার, এবং অন্য যে সংস্কারগুলো আকাশে বাতাসে আসছে সেগুলো বাস্তবায়ন করা আরো বড় সক্ষমতার দরকার। কোনো একটা কারণে এই সরকার, বিকজ অফ দিস জেলিফিশ ক্যারেক্টার, যে আমি হইলে লে ইলে এই সমস্ত দিয়ে কাজ করব, যে কারণে এই সরকার সংস্কার করতে পারছে না, পারেনি। সামনে পারার সম্ভাবনা আমি আর দেখি না, কারণ আপনি একটা বিপ্লব পরবর্তী সময়ে, আপনি যে বিপ্লব পরবর্তী ম্যান্ডেট থাকে, সবাই আপনার কথা মানবে, আপনি মুরব্বী, সকল আপনাকে ডেকে নিয়ে আপনাকে বসানো হলো, লোকজনগুলো যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, জীবনের কোনদিন ভোট করেনি, কিন্তু সেই লোকগুলোকে মন্ত্রী বানানো হলো, তাদের যে ঐক্যমতটা প্রথম দিকে ছিল, ন্যাচারালি যত দিন যাবে সেটা ভাগ ভাগ হয়ে যাবে। সেই জায়গাটা আপনি বলছেন যে সামনে আরো না পারার জায়গাটাই বেশি স্পষ্ট হচ্ছে, তাহলে তো সংকট আরো ঘনীভূত হবে। সামনে আমি মনে করছি সংকট ঘনীভূত সম্ভাবনা অনেক বেশি, কয়েকটি কারণে। একটা হচ্ছে দ্রব্যমূল্য, এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। অর্থনীতি যদিও স্ট্যাটিক আছে, কিন্তু দ্রব্যমূল্য বাড়লে ক্রাইম বাড়বে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো ব্লক হয়ে আছে, যেটার বিকল্প আমাদের খুব বেশি নাই। অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব যদি অন্য দেশ থেকে আমরা বিকল্প আনতে চাই। এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে, সরকার, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবাইকে যদি এক পারে না থাকে, সবাইকে যদি আপনি এক প্ল্যাটফর্মে আনতে না পারেন, সেক্ষেত্রে আপনি দেশ চালাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি আছে। বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী সময়ে সরকারের কোনো এক্সপেরিমেন্টাল ল্যাথালিস্টিক রোল নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাদের জন্য প্রতিটি সেকেন্ড ইম্পর্টেন্ট ছিল, প্রতিটি মিনিট ইম্পর্টেন্ট ছিল। যারা রক্ত দিয়েছে, সে রক্তের প্রতিদান এই সরকার দিতে পারলো না। অনিচ্ছাকৃতভাবে হতে পারে এটা, তারা অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব থাকতে পারে, অনেক ক্ষেত্রে তারা ওভার কনফিডেন্ট ছিল যে আন্দোলন করে আমরা এসেছি, আমরা টর্চার ছিলাম। ভিকটিম সাইকোলজি থেকেও বেরোতে হয়। দেশ চালাতে গেলে একটি শব্দ লাগে, ম্যাগনানিমিটি, অর্থাৎ আপনি জয়ী হয়েছেন, যারা আপনাকে নির্যাতন করেছে আপনি তাদের মানবাধিকার রক্ষা করবেন, তাহলে আপনি লিডার হতে পারবেন, স্টেটসম্যান হতে পারবেন, দেশ রক্ষা করতে পারবেন। আলেকজান্ডার, শেষ করে দিচ্ছি, আলেকজান্ডার যখন দারিউস IIIকে পরাজিত করলো, আলেকজান্ডার এনশিওর করেছিল দারিউস IIIর কবর যেন রাজার মতো কবর হয়, এবং দারিউস IIIর মা সিসি গ্যাম্বিট, তাকে উনি মা হিসেবে সম্বোধন করেছিলেন, রাজমাতার সম্মান দিয়েছিলেন। সিসি গ্যাম্বিট সবার সামনে বলেছিল, আলেকজান্ডার আমার আরেক ছেলে। এভাবে আলেকজান্ডার একটা জনমতের ম্যান্ডেট পেয়েছিলেন। এই সরকারের সকলকে সাথে নিয়ে কাজ করা উচিত ছিল, চিহ্নিত অপরাধীদের বাদ দিয়ে। জি, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এই যে দেশ চালাতে ব্যর্থ হবার শঙ্কা, যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন জায়গাটিতে আমরা নতুন স্বপ্ন দেখছিলাম, সেই জায়গায় জুলাই প্রত্যাশার সাথে বেশ কিছু জায়গায় বাস্তবতার ফারাক কি তৈরি হয়েছে কিনা? এখানে কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে। প্রথম হচ্ছে যে, ধরেন রাষ্ট্রটা তো একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল, রাষ্ট্র এক ব্যক্তি রাষ্ট্রে পরিণত হয়েছিল, এবং যখন সে এক ব্যক্তি যখন পালিয়ে গেল, তখন দেখা গেল ওনার সাথে সাথে সব কিছুই ধসে পড়লো একসাথে। সো এখানে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই সরকার কোন পরিস্থিতিতে এই দায়িত্বটা গ্রহণ করেছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন যে তারা প্রস্তুত ছিল না যে এরকম একটা দায়িত্ব তাদের উপর আসবে। দ্বিতীয় হচ্ছে যে, সরকারের প্রথম যে, আমি যদি বলি প্রধান এবং প্রথমতম ভুলটা যেটা, সেটা হচ্ছে যে যারা এই আন্দোলনের সাথী ছিল, যারা এই বিপ্লবটা করেছে, এই বিপ্লবের সকল পক্ষকে এক রাখা। এই বিপ্লবের মূল জায়গাটা কোথায়? সেখানে হচ্ছে একদম ডাউন টু আর্থ, সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল।
এক জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছিল সবাই। ছাত্ররা যারা কখনো আসে নাই, যারা বিগত নির্বাচনের সময়ও আমরা ছাত্রদেরকে রাজপথে আসতে বা আনতে পারিনি বা তারা আসতে পারেনি যে কোনো কারণে হোক, তারাও নেমে এসেছে। যারা শিশু কিশোর ছিল, যাদেরকে আপনার নিরাপদ সড়ক আন্দোলন থেকে অত্যন্ত ব্রুটালি যাদেরকে হেনস্থা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারাও নেমে এসেছে, মা বাবারা নেমে এসেছে। এই সকল পক্ষকে ঐক্যবদ্ধ রেখে যে একটা স্বপ্নের যাত্রাটা হওয়া দরকার ছিল, এটা সরকারের প্রথম ব্যর্থতা। এবং আপনি দেখেছেন যে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন পক্ষকে নিয়ে আলোচনা করা হয়, তখন দেখা যায় যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেই আলোচনাটা শুধু করা হচ্ছে। এর বাইরে কিন্তু আরও ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাইরেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, তাদেরও একটা স্টেক এখানে আছে। তো এই ব্যর্থতাটা আমি পার্টিকুলারলি কার বলবো, যে কারণ এখানে তো ব্যাপার হচ্ছে যে দায়িত্বটা নিয়েছেন ডক্টর ইউনূস, এবং উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর 3 দিন পরে সে টেক ওভার করেছেন। সুতরাং উনি চিন্তা করার একটা সুযোগ পেয়েছিলেন আমি বলবো। তো আমরা প্রথম থেকেই কিন্তু এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে এই যে একটা লড়াই বা এই যে একটা ভগ্ন রাষ্ট্রকে আবার তুলে দাঁড় করানোর যে জায়গাটা, এখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, এবং যেই সরকারটা গঠিত হয়েছে এটা কিন্তু একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে হয়েছে আমরা বলতে পারি। কারণ প্রথম দিনের যে সরকার গঠনের ব্যাপারে সকলেরই একটা সায় ছিল, সকলেই সেখানে উপস্থিত হয়েছে বঙ্গভবনে। এখন দ্বিতীয় বা তৃতীয় আমরা যে প্রবলেমটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে প্রায়োরিটি ফিক্সিংয়ের একটা ঝামেলা, কোনটাকে প্রায়োরিটাইজ করবেন। যেমন ধরেন এখানে মোটা দাগে যদি আমরা 4টা জিনিস দেখি, একটা জিনিস হচ্ছে যে এই ভঙ্গুর অবস্থা থেকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসার একটা কাজ, দ্বিতীয় হচ্ছে সংস্কারগুলো নির্ধারণ করার কাজ, তৃতীয় হচ্ছে যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো, সেটা হচ্ছে যে গুড গভর্নেন্সটা কনফার্ম করা, গভর্নেন্স বা এটার সাথে রিলেটেড দ্রব্যমূল্য, মানুষের যেটা, আর মানে ফাইনালি হচ্ছে ইলেকশন, একটা গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। এখন এখানে একটা জায়গাতেই আমি দেখেছি যে শুরু থেকেই বারবার অবজ্ঞা করা হচ্ছে, সেটা হচ্ছে গভর্নেন্সের জায়গায়, সুশাসনের জায়গাটা অবহেলিত। যে ধরেন আমরা মনে হচ্ছে যে ডে টু ডে অ্যাফেয়ার্সটাকে মেনটেন করা হচ্ছে। ছাত্ররা কি আপনার আনসাররা সচিবালয় ঘেরাও করলো, চলো যাই ওখানে সবাই মিলে, কিন্তু ছাত্ররাও তো বলছে শুধু একটি নির্বাচনের জন্য এই এত রক্ত তারা। ডেফিনেটলি, কারণ ছাত্রদের আন্দোলনের সময় নির্বাচনের কথা ছাত্ররা একবারও মুখে আনে নাই, বাট নির্বাচন তো একটা ছিল আমাদের। আজকে এই সংকটটা তৈরি হয়েছে তো নির্বাচনকে কেন্দ্র করেই, মূল জায়গাটাই তো। হ্যাঁ, কথা হচ্ছে আপনি নির্বাচনে যাওয়ার জন্য তো একটা পরিবেশ তো তৈরি হতে হবে। আপনি দেখেন পুলিশ নাই, আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করছে না ঠিক মতো, তো আপনি ইলেকশন করবেন কাকে দিয়ে? তো সো এখানে আমি মনে করি বড় ধরনের কোনো ফারাক না, এই সরকারের এফিসিয়েন্সির ঘাটতি আছে, এটা আমার মনে হয় কেউ অস্বীকার করবে না। এবং আমি দেখেছি কোথায় যেন ডক্টর আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি 10-এ কত পাবেন, উনি মনে হয় 30 না 40 বলেছেন নিজেই, হ্যাঁ মার্কিং করেছেন। প্রফেসর ইউনূসকেও যদি মার্কিং করতে বলেন, উনিও এর বেশি মার্কিং করবেন কিনা আমি জানি না, কারণ উনি তো অনেক প্রজ্ঞাবান মানুষ, উনি খুব বেশি করবেন না। কথা হচ্ছে আপনি এমন একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন যে পরীক্ষাটা খুবই কঠিন। আমি তো জানি না বিএনপি খুব দ্রুত ইলেকশনে যেতে চাচ্ছে কেন, আমি তো দেখি যে বিএনপি আসলে দ্রুত বিপদ ডেকে আনছে। কারণ এটা আমার ধারণা যে দ্রুত ইলেকশনে যাওয়া মানে কিন্তু এই পরিস্থিতিতে যদি পরিস্থিতি করতে না পারে, তখন কিন্তু একটা বেনিফিট এই গভর্নমেন্ট পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইব, নির্বাচনের নামে আসলে খুব দ্রুত বিপদ ডেকে আনছেন কিনা একটু জেনে নিব। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে এই যে নির্বাচন সামনের সংকট, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন, সেই জায়গায় যে নির্বাচন নিয়ে যে ভুল বোঝাবুঝি, দিন তারিখ ক্ষণ অবসান কিভাবে কোথায়? আসলে ভুল বোঝাবুঝিটা কেন হচ্ছে? ভুল কি বোঝানো হচ্ছে নাকি যারা বলছেন তারা নিজেরা ভুল বুঝেছেন? মানে যদি আমি নিজেই ভুল বুঝে থাকি তাহলে আমি কাউকে আর সঠিক জিনিস বুঝাতে পারবো না। ফলে এখন একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা দেখছি যে সবাই কথা বলছেন এবং জনগণ কথা শুনছেন, কিন্তু জনগণ আবার এই সংশয়ের মধ্যে আছে যে যারা কথা বলছে তারা কথাটা রাখবে তো। ফলে কথা বলাটার সমস্যা না, কথা শোনাটারও সমস্যা না, কিন্তু কথা রাখবেন কিনা সে ব্যাপারে একটা দারুণ সংশয় আছে, যেটা একটু আগে রুমিন ফারহানা বলেছেন, যে কারণ কথার মধ্যে নানা ধরনের অসঙ্গতি আছে। কোনটা যে কথার কথা আর কোনটা যে সঠিক কথা,
এটা মাঝে মাঝে গোলমাল লেগে যায় একদম। নাম্বার 2 হলো এই সরকারের সামনে চ্যালেঞ্জ কি কি ছিল। প্রথম এবং প্রধানত চ্যালেঞ্জ, যেমন ধরি শোপেনহাওয়ারের সেই কথার মতো, অন্ধকার ঘরে আটকা পড়ে আছে একজন মানুষ, সে চায় যে বাইরের আলো দেখতে, কিন্তু সে খোঁজে কি? সে তো খোঁজে দরজা। কিছুক্ষণ পরে তাকে বলে কি খুঁজছো? বলে দরজা খুঁজছি, কিন্তু আসলে চাইছে কি? আলো। আলো। তা মানুষের অনুচ্চারিত কথা দিয়ে কিন্তু সবসময় সবকিছু বোঝা যায় না। অনুচ্চারিত কথা সেটা কিন্তু উচ্চারিত কথার সঙ্গে একটা ডিফারেন্স হয়ে যায়। উচ্চারিত কথা ছিল অনেক, বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিন্তু অনুচ্চারিত কথা ছিল কি, যে 3টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ দেখেছে যে এই সরকার একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিচ্ছে না, তারা কোনো জবাব দিয়ে তোয়াক্কা করছে না, তারা কাউকে তোয়াক্কা করছে না। স্বামী হায়দার পাটোয়ারি যেমন বলেছেন যে রাজনীতিতে একটা ম্যাগনানিমিটি লাগে, আর তিনি একটা মেগালোম্যানিয়া তৈরি করেছিলেন। মেগালোম্যানিয়া একটা সাইকিক প্রবলেম, আমি সব, আমি ছাড়া কিচ্ছু না, আমি ছাড়া সব কিছু কেনা যায়, আই অ্যাম দ্য স্টেট, এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়েছিল। মানুষ এগুলো পছন্দ করেনি, কিন্তু পছন্দ না করলে মানুষের যাওয়ার পথ কোথায়? সংবিধানটাকে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সংবিধানের মধ্য দিয়ে আর কোনো সে পথ খুঁজে পাচ্ছে না। নির্বাচনী ব্যবস্থাটাকে এমন করে কুক্ষিগত করে ফেলা হয়েছে যে নির্বাচনের মধ্য দিয়েও কিছু করা সম্ভব না। তাহলে কি উপায়? তো নাই। মানুষের উপায়হীন মানুষের একটাই পথ ছিল অভ্যুত্থান। অভ্যুত্থান যদি 5 তারিখে না হতো তাহলে অন্তত আরেকটা মাসের হয়তো 25 তারিখে হতো, কিন্তু এটা ছাড়া আর কোনো পথ তো ছিল না। মানে আওয়ামী লীগ তার পথটাকে এমনভাবে ব্লক করে দিয়েছিল যে এইটার বাইরে আর কোনো বিকল্প ছিল না। এবং মানুষ অনেক সময় আশঙ্কাও করছিল যে এটা কি একটা রক্তাক্ত পরিবর্তনের দিকে যাবে। সেই জায়গায় তো মানুষ মনে করেছে না, রক্ত ঝরেছে আন্দোলনকারীদের, কিন্তু ক্ষমতাসীনদের রক্তটা অতটা ঝরেনি। তো ফলে এই দিক থেকেও একটা জিনিস খেয়াল করার মতো, মানুষের একটা মানে মানসিক গড়নও তৈরি হয়েছিল যে খুব সহজে আমাদের ট্রান্সফরমেশন অফ পাওয়ার হবে না, আমাদের একটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই ট্রানজিশনের মধ্যে দিয়ে যখন যাব তখন আমাদের এই কাজগুলো করব। সেক্ষেত্রে সংস্কারের আকুতিটা কিন্তু জনগণের মধ্যে ছিল। যে আজকে আমরা দায়ী করছি শেখ হাসিনাকে, শেখ হাসিনার সঙ্গে প্রশাসন ছিল, পুলিশ ছিল, তার সঙ্গে তার বুদ্ধিভিত্তিক সহায়তাকারী মানুষ ছিল, সবাই মিলে তো একজনকে একটা জায়গা তৈরি করে ফেলছিলাম। আজকে তিনি নাই, কিন্তু অন্যরা তো আছেন। ফলে যে মানসিকতা নিয়ে সেই দিন শেখ হাসিনাকে সবাই মাথার উপরে তুলে রেখেছিলেন, শেখ হাসিনাকে মাথা থেকে নামিয়ে দিয়েছেন, কিন্তু নিজেদের মাথাগুলো তো আছে। ফলে সেটাও একটু খেয়াল করতে হবে, সেই জায়গায় কি কি সংস্কার আমাদের লাগবে। এটা না হলে নির্বাচনটা সুষ্ঠু অবাধ হবে না। আবার সংস্কারের নামে যদি সময়ক্ষেপণ হয়, তাহলে মানুষের মধ্যে কিন্তু আরেকটা আছে যে আমাদের চেয়ারগুলো এত আঠালো যে কেউ একবার বসলে চাইলেও উঠতে পারে না। ফলে এইরকম পরিস্থিতি হবে কি, ফলে মানুষ বলছে যে বসেছেন তো যাবেন কি আবার। ফলে এই দুটাও আছে। ফলে যারা ক্ষমতা আছে তাদেরকে ব্যালেন্সটাও করতে হবে যে আমরা ক্ষমতায় এসেছি জনগণের অভিপ্রায় অনুযায়ী, আমরা জনগণের মতামতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হবে, সেরকম একটা পথ তৈরি করে দিয়ে যাব। কিন্তু সেই ক্ষেত্রে একটা সংশয় তৈরি হয়ে আছে। জি, আবারও ফিরছে এই আলোচনা একটি ছোট্ট বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছে বিরতির পর। বিএসআরএম গণতন্ত্র এখনে ব্যারিস্টার রুমিন ফারহানা, মুজিবুর রহমান মুজু বলছিলেন যে দ্রুত নির্বাচন চেয়ে আসলে বিপদ ডেকে আনছেন কিনা। সাথে একটু যুক্ত করতে চাই, তারেক রহমান বলছেন যে জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার এক ধরনের চক্রান্ত দেখছেন তিনি। আমি মঞ্জু ভাইয়ের কথাটাতে আগে শুরু করি। দ্রুত নির্বাচন চেয়ে বিএনপি কোনো বিপদ ডেকে আনছে কিনা, ওনার কথার উত্তর একই সাথে ইয়েস এবং নো। ইয়েস এই কারণেই যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে বাংলাদেশ এখন ফেস করছে। ফর এক্সাম্পল অর্থনীতি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে কি বিভৎস লুটপাট দুর্নীতি বাংলাদেশে হয়েছে, আপনারা দেখেছেন। প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা। আপনারা দেখেছেন আমাদের ব্যাংকগুলোকে এক ব্যক্তির হাতে, এক্স আলমের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে মন্দরিন কয়েক লক্ষ কোটি টাকা। আপনারা ইতিমধ্যেই জানেন মূল্যস্ফীতির চাপ, বিশেষ করে খাদ্যের মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের ডলারের যেই মান, এটা গত 3 বছরে 47% কমেছে।
আগে যেটা 85 টাকা ছিল, যেটা অবশ্য কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল, গত 3 বছরে সেটা 128, কাব মার্কেটে 128 টাকায় গিয়ে ঠেকেছে। সো এই যে এতগুলো চ্যালেঞ্জ কেবলমাত্র অর্থনীতিকে কেন্দ্র করে, রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? বিভাজন। এই যে গত 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি, রাজাকার শাবক, মুক্তিযুদ্ধের সন্তান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা পাকিস্তানপন্থী, ভারতপন্থী, এই সব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে। এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার, অসহিষ্ণুতার, নির্মূলের। এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া, ইট ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ দ্যাট বিএনপি ইজ গোয়িং টু ফেস যদি তারা এর মধ্যে আসে। 3 হচ্ছে, যদি বিচার প্রক্রিয়া একটা মোটামুটি অবস্থায় এসে না দাঁড়ায়, বিএনপি যতই সুষ্ঠু বিচার করুক না কেন, আদালত যতই নিরপেক্ষ থাকুক না কেন, প্রশাসন পুলিশ যতই সুষ্ঠু তদন্ত করুক না কেন, দিন শেষে 10 বছর 15 বছর পর এই ব্লেম বিএনপির ঘাড়ে আসবে যে বিএনপি রাজনৈতিকভাবে এই মামলাগুলোকে ব্যবহার করেছে। 4 হচ্ছে, একটা নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কি ঐক্যমত হয়েছে? কোন দল চাইছে দ্রুত নির্বাচন, যেটা মঞ্জু ভাইয়ের ভাষায় দ্রুত বিপদ ডাকা, কোন দল চাইছে পরের নির্বাচন। এখানেই শেষ না, বাহাসের শেষ এখানে না, বাহাসের শুরু এখানে। কোন মানুষ চাইছে, কোন গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে। আওয়ামী লীগের রিজার্ভ ভোট 33%, কমে গেছে 15 বছরে, ধরলাম কত কমছে? 25%। আপনি 25% মানুষ, আমি একদম বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি, এই 25% মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ তৈরি করবেন? আর 2 হচ্ছে, যদি আপনি তাদের ভোটে আনেন, গ্রাউন্ড রিয়ালিটি কি হবে? কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই, কথা সত্য। এখনো কিন্তু মানুষ ওই 1.5 মাসের ক্ষত রিমুভ হয় নাই। সো এই যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পরে প্রার্থীরা প্রচারণা চালাবে, নির্বাচনে দাঁড়াবে, ভোটে যাবে, তখন গ্রাউন্ডে যে রক্তারক্তি, মারামারি, হানাহানি, সেটা আপনি বন্ধ করবার মতো পুলিশ ফোর্স, বিজিবি ফোর্স, আনসার ফোর্স, আপনার কি ফোর্সগুলো আছে কিনা? এই যে গত 1.5 মাসে আমরা দেখলাম, অভ্যুত্থানের সময়টাতে পুলিশ কিন্তু পারে নাই, সরাসরি গুলি করেও মানুষকে থামাতে পারে নাই। সো আবার যদি যারা এই গুলি করিয়েছে পুলিশকে দিয়ে, তারা যখন মাঠে আসবে এবং ভোটে কন্টেস্ট করবে, তখন মাঠে যে রক্তপাতটা হবে সেটা আপনি বন্ধ করে। এত নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দ্রুত নির্বাচন যদি হয়, বিএনপি চ্যালেঞ্জগুলো ফেস করবে। এবং নো, যেটা আমি মঞ্জু ভাইয়ের কথায় নো বলছি, ইয়াস তো এতক্ষণ ব্যাখ্যা করলাম, নোটা হচ্ছে যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে, বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই বিগত 30-40 বছর একটা প্যাটার্ন নিয়েছে। প্যাটার্নটা কি? ফকিরের ঘরে জন্ম হবে, লেখাপড়া টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব। এটা তো সাইকোলজি। এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে? সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন, কারণ আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে। ব্যস্ত শামীম হায়দার পাটোয়ারি, এই যে দ্রুত নির্বাচন, ভালো মন্দ দিক, জি একটা তাত্ত্বিক আলোচনা করব একটু। যখন মানুষের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছিল, তখন থমাস হফরা থিওরি দিল যে তখন মানুষটা সবাই মিলে একটা গ্র্যান্ড রাম, একটা কনস্টিটিউশনালিজম, একটা কমনওয়েলথ সৃষ্টি করে কিছু লোককে দায়িত্ব দিল যে আপনারা আমাদের শাসন করবে। এই কিছু লোক আবার ক্ষমতার অপব্যবহার করবে, এটা জেনে শুনে তাদেরকে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে কিভাবে সেই কিছু লোককে সীমাবদ্ধ করা হয়, তখন এই যে ডেমোক্রেসি, সীমাবদ্ধ সরকার, সব কিছু চলে আসলো। এখন ডেমোক্রেসির মধ্যে একটা হচ্ছে ফর্মাল ডেমোক্রেসি, ভোট হবে, যে মেজরিটি সে জিতবে। স্ট্যাটিস্টিক্যাল ডেমোক্রেসি এটাকে বলে,
এটাকে কেউ মেজরিটিয়ান রুল বলে, এটাকে কেউ প্লুরালিটি বলে, কেউ ফর্মাল ডেমোক্রেসি বলে। প্রবলেমটা হলো পৃথিবীতে বেশ বড় বড় ঘটনা শুদ্ধ ভোটের মাধ্যমেও খারাপ সরকার এসেছে। একজন বলেছিল যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং টুডে বিগিন এট দ্য ব্যালট বক্স, এবং হিটলার মুসোলিনি চরম ভোটে জয়ী দুটো মানুষ, আপাতমস্তক পপুলার, পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে, 6 মিলিয়ন লোক মারা গেছে। এবং সাম্প্রতিক সময় ভেনেজুয়েলা, জর্জিয়া, হাঙ্গেরি, নিকারাগুয়া, পেরু, পোল্যান্ড, রাশিয়া, এই কটা দেশে একজন ক্রিটিক দেখিয়েছেন যে সুষ্ঠু ভোটের সরকারও একটা সময় গিয়ে চরম অটোক্র্যাটিক হয়ে গেছে। সেই জন্য আরেকটা গ্রুপ বলছে যে ডেমোক্রেসির সাথে আপনাকে কাউন্টার ব্যালেন্স টু মেজিটেরিয়ানিজম করতে হবে, ডরকিনের কথা। প্রফেসর ফুলার বলেছে ইনার মডেলিটি অফ ল থাকতে হবে, অ্যান্টি হায়ারার্কি মানে কেউ ডোমিনেট করবে এটাকে ঠেকাতে হবে, সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি থাকবে, হিউম্যান রাইটস থাকতে হবে, ওয়েলফেয়ারিজম থাকতে হবে, কালেকটিভিজম থাকতে হবে, ইগালিটেরিয়ানিজম থাকতে হবে, ইন্ডিভিজুয়ালিজম থাকতে হবে, এই সব কিছু একটা প্যাকেজ থাকবে। সবাই ভেবেছিল এই সরকার যখন আসছে শুধু ওই ফর্মাল ডেমোক্রেসি না, সাথে এই ফুল কম্পোজিট প্যাকেজ তারা করতে পারবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো রকম বেসিক ডেমোক্রেসি রক্ষা করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। সেখানে এত বড় প্যাকেজের দায়িত্ব নেওয়া খুবই কঠিন। আমি তাদেরকে ফুললি ব্লেম করবো না, আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত, অনেকগুলো বাধ্যবাধকতার মধ্যেই সরকার ছিল, দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, সেই দেশটাকে চালানো তো খুব কঠিন ছিল। তো সেরকম একটি দেশ চালাতে গিয়ে আপনি ঝুঁকি বাড়াবেন না ঝুঁকি কমাবেন? আমরা দেখলাম আপনি ঝুঁকি বাড়ালেন। আপনি ঐক্যমত সৃষ্টি করবেন না বিভাজন করবেন? আমি দেখলাম আপনার বিভাজন করলেন। আপনি সকলের কথা শুনবেন না শুধু একটা ছোট গোষ্ঠীর কথা শুনবেন? আমরা দেখলাম কোনো কোনো ক্ষেত্রে শুধু একটি ছোট গোষ্ঠীর কথা শুনলেন, যেটি দেশের জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকারক হয়ে গেছে। আপনি ন্যারো করিডোর দিয়ে কখনো ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করতে পারবেন না। আপনাকে ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করলে ইনক্লুসিভভাবেই চিন্তা করতে হবে। আর ভিকটিম যারা হয়েছে তাদের দুঃখ তো অন্য কেউ আমরা বুঝবো না, যেহেতু আমি ভিকটিম না, অনেস্টলি স্পিকিং, যদিও বলতে পারি অনেকভাবে, বাট ভিকটিম আমি না। তো যারা ভিকটিম হয়েছে তারা যখন পলিসি মেকিংয়ে থাকে, শপথ নেয়, তখন তাদের প্রথম কাজ হবে ভিকটিম সিনড্রোম থেকে বেরিয়ে আসা। যদি আপনি দেশটাকে বাঁচাতে চান, দেশটাকে রক্ষা করতে চান, বহু কষ্টে এদেশ অনেকবার স্বাধীন হয়েছে এবং 71 সালে প্রচুর রক্তের বিনিময়ে, বাংলাদেশ কিন্তু কোনো টেবিলে স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে টেবিলে, পাকিস্তান স্বাধীন হয়েছে টেবিলে, বাংলাদেশ রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে। এবং গণতন্ত্রের জন্য এখানে অনেকবার 90 সালেও আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে, 2006 সালে একটা ছোটখাটো আন্দোলন হয়েছে, এবং 24 সালে বিশাল একটা আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। টেবিলে হওয়ার আগে ব্লাডশেড হয়েছে আগে কোথায়? ভারত পাকিস্তান, তারপর আলোচনার মাধ্যমেই হয়েছে আর কি, দাঙ্গা হয়েছে, যুদ্ধ তো আর হয়নি প্র্যাকটিক্যালি, বাট হ্যাঁ রক্ত তো গিয়েছি, দাঙ্গা লাগানোও হয়েছে সেই সময় যেন ভারত পাকিস্তান ভাগ হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এই সরকার ঐক্যমত করতে না পারলে সংস্কারগুলো ঐক্যমতের সংস্কার হবে না, এবং ডে টু ডে অ্যাফেয়ার্সেও সরকার হোঁচট খাচ্ছে, কারণ ওই যে ঐক্যমতটা না থাকার কারণে সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছে। কি করলে প্রশাসনকে মোটিভেট করা যাবে? আপনি যদি শুধু তাদের বিচারই করতে চান, তারা মোটিভেট হবে না। আপনি যদি তাদেরকে অধস্তনভাবে রাখতে চান, মোটিভেট হবে না। কি করলে পুলিশ মোটিভেট হবে? ডক্টর ইউনূস স্যার সারা পৃথিবীতে কয়েক কোটি তরুণকে উনি উদ্বুদ্ধ করতে পেরেছেন, বাংলাদেশের এই পুলিশ জওয়ানদের উদ্বুদ্ধ করতে পারলেন না। তাকে সেখান থেকে বিরত রাখা হয়েছে, তাদেরকে একটা কম্পার্টমেন্টে ওনাকে ঢোকানো হয়েছে। উনি ছাত্রদের সামনে বলছেন যে উনি সেই আলাদিনের দত্ত, যার কাছে যা চাওয়া হবে দেবেন, কিন্তু উনি নিজেও তো দৃষ্টিভঙ্গিটা সবাইকে সাথে নিয়ে করলেন না, জাতীয় পার্টিকে আলোচনা বাদ দিয়ে দিলেন। কয়েকজন ছাত্র বলেছে থেকে বাদ দিয়েছেন, সেই ছাত্ররা বলতেই পারে, কিন্তু ডক্টর ইউনূস যদি তাদেরকে বলতেন যে আমাদের সকলকে প্রয়োজন, সকলের অভিজ্ঞতা প্রয়োজন, এই অভিজ্ঞতা কিন্তু কোনো জায়গা থেকে আসবে না। যেমন আন্দোলনের অভিজ্ঞতা কোনো জায়গা থেকে আমরা পাবো না, আবার আমাদের যে অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু শুধু আন্দোলনের কারণে কেউ পাবে না। দুটোর একটা সমন্বয় ঘটাতে হবে। কিন্তু আন্দোলনের অতিরিক্ত ডমিনেন্সের কারণে, আন্দোলন যারা করেছে, স্যাক্রিফাইস করা সেই মহান তরুণদের ডমিনেন্সের কারণে রাষ্ট্রটা কিছুটা ন্যারো করিডোরে চলেছে, এবং তাদেরকে কিছু দল, কিছু মতাদর্শ আমি মনে করি ব্যবহার করেছে, যেটা ছাত্রদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। মুজিবুর রহমান মঞ্জু, এই যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় ব্যর্থ, এবং এই যে শুরুতে যে কথাটা বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে বিধান বাতিল হলো, প্রশ্নটা রাখছিলাম, এর মাধ্যমে কি আসলেই ক্ষমতা চিরস্থায়ী করার পথ রুদ্ধ হলো নাকি? যে ব্যারিস্টার রুমিন ফানা বলছেন যে রাজনীতিতে কিছু একটা সংস্কৃতি, আমাদের যে দীর্ঘদিনের কালচার, এই জায়গাটি দেখেন, আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সংবিধান সংস্কারের জায়গাটা। কারণ আমরা এখন যে সরকারটা এক্সিস্ট করছে, এই সরকারের বৈধতা, এই সরকারের
কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কী হবে, এর সম্পর্কে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যায়ন কী হবে, এটা কিন্তু নির্ধারণ করবে কনস্টিটিউশন আমাদের। তো সেখানে এই যে প্রথমে আপনি যেটা বলেছেন যে নির্বাচনের অস্পষ্টতার জায়গাটা, এখানে কিন্তু একটা বড় অস্পষ্টতা আছে। কারণ আমরা যেটা বুঝতে পারছি যে জানুয়ারিতেই কিন্তু সব সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করবে। আসা যখন শুরু করবে তখন এক ধরনের ডায়ালগ হবে, কী কী সংস্কার হবে, এই আলোচনাগুলো শুরু হবে। এবং এই আলোচনার পথ ধরেই কিন্তু আবার নানা বিতর্ক আমরা দেখতে পারবো। এখন যে কথাটা আসছে যে আপনি যেটা বলছেন ক্ষমতা চিরস্থায়ী করার বা ক্ষমতা কক্ষিগত করার যে জায়গাটা, যেটা ধরেন 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা কিছু দূর পথ আমরা ভালো ছিলাম, মানে অত ভালো বলবো না, কম্পারেটিভলি আমরা একটা বেটার ইলেকশন পেয়েছি, 3টা বা 4টা ইলেকশন। তো এই যে আবার এসে হুমড়ি খেয়ে পড়লো, সেখানে 14, 18, 24 আবার এসে হুমড়ি খেয়ে পড়লো, এই যে পঞ্চদশ সংশোধনী দিয়ে আমাদের সেই পথটাকে আবার রুদ্ধ করে দেওয়া হলো। এখন এই যে বারবার আমরা থমকে যাচ্ছি, জিয়াউর রহমানের মধ্য দিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল, সেটা থমকে গেল। এরশাদকে উৎখাতের পরে আবার একটা যাত্রা শুরু হয়েছিল, সেটা থমকে গেল। এখন যে জায়গাটা আমরা আসলাম, একটা বিরাট প্রত্যাশা, এখানে কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা বারবার বলছি, দেখেন তখন কিন্তু এই কথাগুলো আমাদের কাছে অত বাস্তবমুখী মনে হতো না, যখন বলা হচ্ছে যে ফ্যাসিবাদকে কখনো তার সমসাময়িক সময়ের মানুষ ফেলতে পারে নাই, ফ্যাসিবাদকে ফেলতে পারে তারা একটা নিউ জেনারেশন। আমরা কিন্তু সেটাই বাংলাদেশে দেখলাম, এই থিওরিটা যে একদম বাস্তবে আমরা দেখলাম যে শেখ হাসিনা বিএনপিকে কিভাবে দমাতে হয় জানে, বামপন্থীদেরকে কিভাবে দমাতে হয় সে শিখে ফেলেছে, হুজুরদেরকে কিভাবে দমন নিপীড়ন করতে হয় সে শিখে ফেলেছে। কিন্তু এই ছাত্রদেরকে দমনের পদ্ধতিটাও একই কায়দায় অ্যাপ্লাই করতে গিয়ে উনি ফেল করেছেন এবং এটা ব্যাকফায়ার করেছে তাকে। তো সেজন্য একটা জিনিস এখানে আমি পজিটিভলি দেখি, যেটা হচ্ছে যে এই যে একটা অভ্যুত্থান, যে রতন ভাই যেটা বলছিলেন যে একটা অভ্যুত্থান হবে, কখন হবে, কোন সময়ে হবে, আমরা অপেক্ষায় ছিলাম। তো একটা অভ্যুত্থান কিন্তু হয়েছে এবং সারা পৃথিবীকে যেটা তাক লাগিয়ে দিয়েছে, সেই অভ্যুত্থানটা আমাদেরকে একটা পথ দেখাচ্ছে যে সামনে যদি কেউ, যেটা শামীম ভাই বললেন যে জনপ্রিয় সরকারগুলোই স্বৈরাচার হয়েছে বা গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের দিয়েই পৃথিবীতে সবচাইতে বেশি ফ্যাসিবাদ কায়েম হয়েছে, মানে স্মরণ করার মতো ফ্যাসিবাদ। তো সেই জায়গায় আমি দেখছি যে ক্ষমতা চিরস্থায়ী করার যেই পথ এবং মানে বিধ্বংসী পথ যেটা শেখ হাসিনা নিয়েছিলেন, সেটা কিন্তু আজকে বাংলাদেশকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের নিয়েছে। ধরেন রুবিন ফারহানা বললেন, খুব সুন্দর লাগলো কথাগুলো বলতে, যে আমরা রিকনসিলিয়েশন করব, ইলেকশনে বাদ রেখে কীভাবে করব। বিষয়টা তো সহজ না। আপনি দেখেন আওয়ামী লীগের 15 বছরের যে দুঃশাসন, এখানে আপনি যদি বিচার প্রক্রিয়া যান, কমপক্ষে 4 থেকে 5 লাখ লোকের বিচার করতে হবে। কারণ যারা এই 3টি ইলেকশনকে রিগিং করেছে, যে অ্যাডমিনিস্ট্রেশন, যে পুলিশ, ওদেরকে আপনি কীভাবে ছাড় দেবেন? যে যুগ যুগ ধরে এই চাঁদাবাজি, লুটপাট, প্রশাসন ধ্বংস করেছে, পুলিশকে ধ্বংস, আপনি কি করবেন? আপনি তো মানে এই যে বললেন আমি ক্ষমা করে দিলাম, ধরেন শেখ মুজিবুর রহমান বললেন যে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা তো হয় নাই অ্যাকচুয়ালি। এবং ক্ষমা করে তো এভাবে আপনি দিতেও পারেন না। হ্যাঁ, আপনি যদি দেশ স্বাধীন হতো, আপনি যদি সেই রকমের একটা কর্তৃত্বশালী নেতা হতেন, যেটা শামীম ভাই দুঃখ থেকে বললেন যে জাতীয় পার্টিকে অ্যাকোমোডেট করার, ডক্টর ইউনূসের উনার তো সেই লেগেসি নাই, উনি তো এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন নাই। উনি যে এসে বলবেন যে ঠিক আছে জাতীয় পার্টিকে আমরা গ্রহণ করে নেব, জাতীয় পার্টিকে তো গ্রহণ করে নেওয়ার সুবিধা নাই, কারণ জাতীয় পার্টি ইমিডিয়েট 3টে ইলেকশন তার পার্টিসিপেট করেছে। এবং এই জায়গাটা থেকে শামীম ভাইদের টোনেও আপনি দেখবেন তাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ, কষ্টবোধ তাদের মধ্যে আছে। তো এই জায়গায় বলছি যে রিকনসিলিয়েশন প্রসেসটা তো বললেই হয়ে যাবে না। এখানে যারা বঞ্চিত হয়েছেন, বিএনপির, বিশ্বাস করেন আমি যখন জেল থেকে বেরোচ্ছি, আমরা যখন জেলের ভিতরে ছিলাম, তখন আমি দেখেছি যে এই পরিমাণ বিএনপির লোক জেলে, কল্পনাতীত। হ্যাঁ, বিএনপির এত লোক জেলখানায়। তাহলে আপনি দেখেন এই যে আপনি এতগুলো আন্দোলন, আপনারা তো জানেন যে প্রথম থেকে বিএনপির মহাসচিব বলেছিলেন যে আন্দোলনে আমরা ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু গ্রেফতার তো করেছে, ছাত্রদেরকে তো গ্রেফতার করে আবার ছেড়ে দিয়েছে। এবং জেলখানায় আমরা তেমন ছাত্রদেরকে দেখিও নাই, কিছু ছাত্রকে দেখেছি, বেশিরভাগ ছাত্রদেরকে কিন্তু জেলে গিয়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির লোকদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি যে কথাটা বলতেছি, দেখবেন আপনি ছাত্রদের বিভিন্ন প্রজেকশন দেখানো হয় আন্দোলনের,
তো সে আন্দোলনে কেন রাজনৈতিক নেতাদেরকে দেখানো হয় না? সেখানে তো আমির খসরু মাহমুদ গ্রেফতার হয়েছিলেন, সেখানে রুহুল কবির রিজভী গ্রেফতার হয়েছিলেন, আমরা ছোটোখাটো নেতারাও আমরাও গ্রেফতার হয়েছিলাম। আমাদের ছবি না দেখান। তারা তো এই আন্দোলনের অপরাধেই, এই আন্দোলনের ব্লেম দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই জন্য বলছি যে আমাদের এই জায়গাটা ভুল। 71 সালে এই ভুলটা ভয়ানকভাবে আওয়ামী লীগ করেছে, মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদে পরিণত করেছে। এবারও অভ্যুত্থানকে একটা অংশ বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ ছাত্ররা না বুঝতে পারে, এবার কষ্ট করেছে, ওরা স্বাভাবিকভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে তারা একটা ইতিহাসের হিরো। কিন্তু প্রফেসর ইউনূস তো না জানার কথা না, ডক্টর আসিফ নজরুল তো না জানার কথা না, ওনারা তো এই 15 বছর 17 বছরের সাক্ষী। ওনারা কেন সেই জায়গাটায় যোগসূত্রটা করেন নাই? আজকে যে বিভক্তির জায়গাটা এসেছে, আজকে যে এই সন্দেহ সংশয়ের জায়গাটা এসেছে, আমি বিশ্বাস করেন, আমি এখনো মনে করি গুড গভর্নেন্স যদি এনশিওর করা যায়, বিএনপি খুব জোরে নির্বাচনের দাবি করতেও পারবে না। মানুষ মনে করবে যে দেশ তো ভালোই আছে, হোক না নির্বাচন, আর 16 বছর ধরে তো আমরা নির্বাচন পাই নাই, কি হয় আর 1 বছর পরে নির্বাচন? আমার একটা প্রশ্ন আছে মঞ্জু ভাই, আপনি কি সত্যি মনে করেন যে মানুষ এখনই নির্বাচন চাইছে? আপনার কি অ্যাসেসমেন্ট? না, আমার কথা হচ্ছে মানুষ এখনই নির্বাচনের জন্য প্রস্তুত সেটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো ডেটা নাই। বাট এটাও সত্য যে মানুষের প্রায়োরিটি এখন নির্বাচন। শুধু মানুষ কেন, রাজনৈতিক দলগুলো কি ঠিক আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা? না, রাজনৈতিক দলগুলো তো ভাই দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তো সংস্কারের কথা বলেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তো কই, এরা বিএনপিকে আমরা সেদিন বিএনপি যে প্রতিনিধি দল গিয়েছিল আপনার প্রশাসনিক সংস্কারের দাবি নিয়ে, আমি সেখানে একজনকে বললাম যে আপনারা যে সংস্কারের দাবি দিয়েছেন তো ওগুলো শেষ না করে তো ইলেকশন দিতে পারবে না সরকার, আপনারাই তো আপনাদের মানে পথটাকে কঠিন করে ফেলছেন। কথা সেটা না, আমি বলছি আপনি যদি সংস্কার করেন, আপনি যদি গুড গভর্নেন্স দেন, আপনি যদি জীবনের নিরাপত্তা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যান, বিএনপি উল্টে চাপে পড়বে। বিএনপিও তখন বলতে সংকোচ বোধ করবে যে আমরা এখন নির্বাচন চাই। মানুষ মনে করবে যে ঠিক আছে, আরো একটু ভালো হোক, আর একটু সংস্কার হোক। জি, আবার আপনার কাছে আসছি রাজুকুজ্জামান রতন, এই যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বারবার হোঁচট খাওয়া, উঠে দাঁড়ানো, এই বাস্তবতা এসে ছাত্রদের সাথে রাজনীতির বা রাজনীতিবিদদের একটু ভুল বুঝাবুঝি বলি, দূরত্ব বলি, এই যে ছাত্ররা বলছে, আমি বারবারই যেটা বলছিলাম যে শুধু এটি নির্বাচনের জন্য এত রক্ত দেয়নি, আবার এই যে কিছু জায়গায় একেবারে স্পষ্টতই বিরোধ আছে যে জাতীয় নাগরিক কমিটি বলছে যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। ঠিক এই জায়গাগুলো আসলে নিরসন হবে কিভাবে, এই যে মোটা দাগের যে বিরোধের জায়গাগুলো? ইতিহাসের একটা গোপন শিক্ষা থাকে, সেটা কি যে যাকে পরাজিত করা হয় তার কিছু বৈশিষ্ট্য বিজয়ীরাও ধারণ করে। এবং যে কারণে দেখবেন যে যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তিনি তো গায়ের জোরে সব কিছুকে দমন করতে চেয়েছেন, তাকে যেহেতু অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয়েছে, ফলে অভ্যুত্থানকারী শক্তি তারা নিজেদেরকেও কিন্তু ঠিক সেই জায়গাটায় স্থাপন করতে চায় যে আমরাও গায়ের জোরে সব করব, কাউকে কিচ্ছু করতে দেওয়া হবে না। কিন্তু এটা ভুলে যায় এই কথাটা তার প্রতিপক্ষ একসঙ্গে তাকে বলেছিল। এই জন্য রাজনীতিতে ফিলোসফিক্যাল টলারেন্সের প্রশ্নটা এই জন্য এসেছিল যে গণতন্ত্রের যে স্বামী ভাই যেটা বলেছিলেন যে প্যাকেজ অফ ডেমোক্রেসি, আমি প্যাকেজ হিসেবে না বলি, যদি পার্টস অফ ডেমোক্রেসি যদি বলি, তাহলে একটা অংশ থাকতে হবে টলারেন্স, আরটা হচ্ছে তার প্র্যাকটিস। হ্যাঁ, উইদাউট টলারেন্স কিন্তু কোনো প্র্যাকটিসও প্রপারলি অ্যাক্ট করবে না। প্র্যাকটিসের মধ্যে আপনি নির্বাচনে নিয়ে আসবেন, কিন্তু টলারেন্সের মধ্যে আসবে ফিলোসফিক্যাল দিকটা। এই যে আমরা এখন কথা বলছি, চারজন কিন্তু একই কথা বলছি না, কিন্তু চারজনের কথার মধ্যে দিয়ে কখনো কখনো একটা জায়গায় মনে হয় যে একমত হয়ে যাচ্ছে, কখনো কখনো দ্বিমত হয়ে যাচ্ছে। এই যে একমত হতে পারার একটা জায়গা আছে, আবার দ্বিমত সহ্য করার একটা শক্তি আছে। এইটাই তো বলবো একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। এই প্র্যাকটিসের একটা বলবো যে সবচেয়ে দৃশ্যমান যে ইয়াটা হয় সেটা হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে। তা আমরা ওটাকেই সামনে নিয়ে এসেছি, কিন্তু নির্বাচনের আগে যে আরও অনেক কাজ থাকে সেই কাজগুলোকে বাদ দিয়ে শুধু নির্বাচন করলে তো আসলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এখন এক ব্যক্তির হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করতে গিয়ে আমরাও কিন্তু আরেক ব্যক্তির ক্যারিশমার দিকে রাষ্ট্রটাকে নিয়ে যাচ্ছি। সব কিছুর মধ্যে যদি এখন প্রধান উপদেষ্টাকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো? তো জিনিসটা তো একই রকম হলো। এক তারপরে কি যে আমরা ফ্যাসিজমের উৎখাত চাই না ফ্যাসিস্টের পরাজয় দেখতে চাই? আমরা ফ্যাসিস্টের পরাজয় দেখতে চেয়েছি, কিন্তু ফ্যাসিজমের পরাজয় যদি দেখতে চাই তাহলে তো আমার যে বিচারে, আইনে, প্রশাসনে, পুলিশে, এমনকি আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও সেগুলোকে পরিবর্তন আনতে হবে না? এই জিনিসগুলো কি কখনো আলোচনায় আসলো এই গত 3 মাসে 4 মাসে? যদি এই বিষয়গুলো আলোচনা আসতো তাহলে আমরা দেখতাম যে
আমাদের ঐক্যের ভিত্তিটা ছিল কিন্তু সুনির্দিষ্ট, না ঐক্যের লক্ষ্যটা ছিল সুনির্দিষ্ট, যে আমরা শেখ হাসিনা রেজিমের পতন চাই, মানে লক্ষ্যটা সুনির্দিষ্ট ছিল, কিন্তু ভিত্তিটা ছিল নড়বড়ে। ভিত্তিটা নড়বড়ে মানে ছাত্ররা একটা দাবি নিয়ে এসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ একদম ভেবেছে, শ্রমিকরা জীবন দেওয়া শুরু করেছে মজুরির কারণে, কৃষকরা বলছে ফসলের দাম পায় না, আর নাগরিকরা বলছে একটা সম্মান নিয়ে এই সমাজে আর বাঁচা যায় না। ফলে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসছে, লক্ষ্যটা ছিল এই হাসিনা সরকারের অবসানটা ঘটাতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় এলেন তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল করা উচিত ছিল, কত বিচিত্র আকাঙ্ক্ষার একত্রিত সম্মিলন যখন হয়েছে তাকেও কিন্তু মর্যাদাটা দিতে হবে। সেক্ষেত্রে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম থেকে বলে আসলাম শুধু ছাত্র অভ্যুত্থান বলছেন, আপনাদের হিসাবেই যদি বলি 1486 জন মানুষ মারা গেছে, ছাত্রদের সংখ্যা তো 300 থেকে 350, বাকিরা কারা? তাহলে আমরা কি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বলবো না, যে জনতা জীবন দিল? এখানে যে 126-এর উপরে শিশু মারা গেল, সে তো না জেনেও মারা গেল, কারণ তার জানা না জানার উপর নির্ভর করে না। আবার যারা ক্ষমতায় ছিল তারা জানতো যে আমাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে একটা ত্রাসের রাজত্ব তৈরি করতে হবে, তারা ত্রাসের শিকার হয়েছে। আবার আরেকটা দিক থেকে খেয়াল করুন যে কৃষকদের আকুতিটা কি ছিল, গত 3 মাসে আমরা সেই আকুতিটা পূরণ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলাম। শ্রমিকের ক্ষেত্রে কি ছিল, শ্রমিক যদি বলে আমি 2023 সালের নভেম্বর মাসে মজুরির জন্য আমরা 4 জন জীবন দিলাম, 1500 মতো আহত হলাম, মামলা খেলাম, অভ্যুত্থানের পর সবাই আপনারা নিজেদের ভাগটা বুঝে পেলেন, আমাকে আবার মজুরির জন্য রাস্তায় দাঁড়াতে হলো এবং আবার আমাকে জীবন দিতে হচ্ছে। তাহলে অভ্যুত্থানের আগে এবং পরে আমি একজন শ্রমিক, আমার জীবনের পার্থক্যটা কি হলো ভাই বলেন তো? অভ্যুত্থানের আগে এবং পরে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার জীবনের নিরাপত্তাটা কতটুকু বাড়লো? অভ্যুত্থানের আগে এবং পরে একজন নারী পথ চলার ক্ষেত্রে, সম্মান নিয়ে পথ চলার ক্ষেত্রে তার পরিবেশটা কি হলো? আপনি খেয়াল করে দেখুন, অভ্যুত্থানের আগে যখন হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নামছে, পুলিশের মুখোমুখি দাঁড়াচ্ছে, তখন কোনো মেয়ে কিন্তু তার পাশের সহযোদ্ধা মিছিলের সহযোদ্ধার কাছ থেকে আক্রান্ত হওয়ার ভয় পায়নি। পেলে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত মেয়েরা রাস্তায় মিছিল করতো না, রাজপথে থাকতো না। সেই মেয়েটাই আজকে পথে নামতে ভয় পাচ্ছে কেন? তার পোশাক নিয়ে কটাক্ষ করা থেকে শুরু করে তাকে কতভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে সে কিন্তু মনে করছে তাহলে এই অভ্যুত্থান আসলে কিসের অভ্যুত্থান ঘটালো? ফলে এই জায়গাগুলোতে যারা ক্ষমতায় আসেন, ক্ষমতার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটার সঙ্গে কিন্তু বিনয়টাও যুক্ত থাকে। যত বেশি দায়িত্ববান ততখানি যদি বিনয়ী না হয়, দায়িত্ব অনেক সময় মানুষ ঔদ্ধত্যের সঙ্গে মিলিয়ে ফেলে। তা আমাদের এই বর্তমান ক্ষমতায় যারা আছেন তারা যদি এইটুকু বলতে পারতেন যে আমরা অনেক রক্ত ত্যাগ এগুলোর মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, বেদনার মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি, আনন্দের মধ্য দিয়ে ক্ষমতাটা থেকে যেতে চাই, আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতে চাই, মানুষ বুঝবে, মানুষ বলবে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন, তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করে দিয়ে গিয়েছেন। কিন্তু তাদের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছে তারা সব শেষ করে দিয়ে যাবেন। এখন সব কি সংস্কার শেষ করে দিয়ে যাবেন নাকি সব আশা ভরসা শেষ করে দিয়ে যাবেন, এই তো একটা বড় মুশকিল। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখা দরকার, যে আমারও কিন্তু ওজনটা বোঝা উচিত। ওজন বুঝে যেমন আমাদের কথা বলা দরকার। যেমন আমাদের দলের যে অবস্থা, আমরা বাসদের পক্ষ থেকে আমরা কত ওজনদার কথা বলতে পারবো বলুন? তাহলে আমারও একটু বিবেচনা করতে হবে না যে আমরা বেশ ওজনদার কথাই বলছেন না। এই ওজন কিন্তু আপনাকে ক্ষমতাকে উৎখাত করার কথা বলছি না, এই ওজনটার কথা বলছি যে আপনার মধ্যে যুক্তিবার্তা জাগিয়ে তোলার জন্য। ফলে আমাদের তো এই যুক্তির জায়গাটা যেমন করতে হবে, ঠিক তেমনি আমাদের কিন্তু এই জিনিসটা আবার খেয়াল রাখতে হবে যে আমাদের যে এই রাষ্ট্রটা বহু, এই ধরেন যদি বলি 47 দেখেছে, 52 দেখেছে, 58 দেখেছে, 62 দেখেছে, 66 দেখেছে, 69 দেখেছে, 71 দেখেছে, তারপরে 75 দেখেছে, তারপরে আমাদের যদি বলি 90 দেখেছে, এরপরে 2007 দেখেছে। দেখার কিন্তু একটা বিরাট ক্ষমতা আছে। ফলে এই যে একটু আগে কথা হচ্ছিল না যে অ্যাকাডেমিশিয়ান এবং পলিটিশিয়ানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? পলিটিশিয়ান কিন্তু ক্লাসে হিস্ট্রি পড়ায় না, পলিটিশিয়ানের বক্তৃতার মধ্যে বলে আমরা 52 সালে এই চেয়েছিলাম, ওই যে অডিয়েন্স কিন্তু তাতেই শুনে 52তে কি চেয়েছিলাম, ওই একটা ক্লাস হয়ে যায় কিন্তু তার। ফলে আমাদের একটা পলিটিক্যাল ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু মানুষ বোঝে, বারবার মানুষ আকাঙ্ক্ষা করেছে একটু বেটার সমাজে, আর একটু উন্নততর সমাজে, কিন্তু আকাঙ্ক্ষাগুলো মার খেয়েছে। এবারও যেন মার না খায়, সেই দায়িত্বটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া দরকার। দায়িত্বটা নিলে তখন কিন্তু এই কথাটা কেউ বলতে পারতো না 53 বছর আপনারা কি করেছেন, সেটা কেউ বলতে পারতো না। অথবা কেউ এরকম বলতে পারতো না প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা করে ফ্যাসিস্ট লুকিয়ে আছে।
এই কথা বলতে পারতেন না। মানে এই কথাগুলো কিন্তু খুব ধাক্কা দেয় যে যারা ক্ষমতায় আছে তারা কি আসলে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করছে নাকি মানুষকে অপমান করার চেষ্টা করছে। জি বেস্ট রুমিন ফান, এই যে মানুষের আকাঙ্ক্ষাটা যেন ধাক্কা না খায়, মার না খায়, এই জায়গায় একটু যুক্ত করতে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, রাজনীতি মাঠে এরকম একটি কথা আছে যে একটি পরীক্ষার জন্য হলেও জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচনে একটি পরীক্ষা হওয়া দরকার কিনা, অন্তত নির্বাচন কমিশনের এবং মাঠের বাস্তবতাটা বোঝার জন্য। সেই জায়গায় একটি বিতর্ক নতুন করে দেখা দিয়েছে যে স্থানীয় সরকার পর্যায়ে যারা কাউন্সিলর যাদেরকে অপসারণ করা হয়েছে, এ নিয়ে দুজন সমন্বয়ক কথা বলার পরই মূলত এটি নিয়ে বলা হচ্ছে যে যে জুলাই আগস্টে যে রক্ত ঝরেছে সেখানে অনেক জায়গায় তারা সরাসরি যুক্ত ছিল, তাদেরকে আবার ক্ষমতায়িত করাটা আসলে ঠিক রক্তের দাগের সাথে বেইমানি হবে কি। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু মঞ্জু ভাইয়ের একটা কথার জবাব দিই। উনি বোধহয় আমি বুঝাতে পারিনি। উনি বলেছেন আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করা সহজ হবে না। আমি একবারও বলিনি অ্যাকোমোডেট করা সহজ। আমি যে 4-5টা চ্যালেঞ্জের কথা বলেছিলাম সামনের দিনগুলোতে, তার একটি হচ্ছে হাউ টু হ্যান্ডেল ইট। এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস। হ্যাঁ, আপনি এই দলটাকে বাদ দেওয়া মানে 25% ভোট বাদ চলে যাওয়া। এটা বাদ দিয়ে আপনি করবেন কিনা এটা একটা সিদ্ধান্ত। আপনি যদি এই সিদ্ধান্তে অটল থাকেন যে আপনি ওদেরকে 25% ভোট বাদ দিয়ে করবেন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। নেওয়ার পরে আজ থেকে 10 বছর পরে এই নির্বাচনকে যে 14, 18, 24-এর ধারাবাহিকতার নির্বাচন বলা হবে না, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? নির্বাচনে আনলে আপনি আনলে যে চ্যালেঞ্জগুলো সেগুলো তো আনার পরে বোঝা যাবে। সো আমি কখনোই বলিনি সহজ, এটা খুব কঠিন। আমাদের সামনের দিনগুলো খুব কঠিন, আমরা কতটুকু বুঝতে পারছি জানি না, কিন্তু সামনে আমি খুবই কঠিন সময় দেখি। আর আপনি যেই কাউন্সিলরদের কথা বলছেন স্থানীয় সরকার, আমি কিন্তু এই সংবাদটি পড়ে আমি একটু বিস্মিত হয়েছি এ কারণেই যে গত 15 বছর বাংলাদেশে কোনো নির্বাচন ঠিক হয়েছে বলে কোনো পাগলও বিশ্বাস করে না। এটা জাতীয় নির্বাচন বলেন কিংবা স্থানীয় নির্বাচন বলেন, এবং পরের দিকে তো আর কোনো দল নির্বাচনে অংশই নেয়নি। এটা শুধুই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। সো এইসব নির্বাচনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, বলা হচ্ছে, আমি তাদের বক্তব্য দেখছিলাম সমন্বয়কদের, যে ওনারা বলছেন যে তারা জনগণের কাছাকাছি থাকে, জনগণের পালস বোঝে, জনগণের সুখ দুঃখের সঙ্গে থাকে, প্রশাসন তো সেভাবে থাকে না, সো তাদেরকে দিয়েই কাজ চালাতে হবে। কিন্তু তারা তো আসলে জনগণের ভোটে নির্বাচিত হন নাই। এক একটা নির্বাচনের আগে আমরা দেখেছি কি AK-47 নিয়ে মাঠে থাকতে হবে, নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়া করা হবে, নৌকায় ভোট না দিলে কবরে জায়গা দিবে না, কবরস্থানে কবর দিতে দিবে না, ভোট না দিলে এলাকা ছাড়া হতে হবে, এলাকার বাস করতে পারবে না। এরকম হুমকি ধামকি দিয়ে যেই প্রহসন হয়েছে, সেখান থেকে যে কাউন্সিলররা এসছেন তাদেরকে আসলে আপনি কি করে নির্বাচিত বা জনগণের প্রতিনিধি বলেন? 1, 2 হচ্ছে তারা একেবারে চোখ বন্ধ করে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট। এই আশীর্বাদ পুষ্ট 99%, এই 99%কে আপনি শপথে রাখতে চাইছেন কেন? এই প্রশ্নটা তো উঠবে, তাই না? আপনি হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগের লেশ মাত্র আপনি বাংলাদেশে রাখবেন না। আপনি একদিকে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে আসবে না, আপনি একদিকে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগের একেবারে টপ টু বটম সবাইকে ক্রাশ করে ফেলতে হবে, আবার আপনি বলছেন না তাদের কাউন্সিলরদের আপনার লাগবে। তো এই দ্বিমুখী আচরণ তো মানুষ বোঝে না, আমি বুঝি নাই। মানুষ বুঝছে কি বুঝে না যায় না, আমি বুঝি নাই। সো এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসে। সেই কারণে আমি শামীম হায়দারের সঙ্গে একটা বিষয় একমত, যে পলিটিশিয়ানরা যেভাবে আসলে একটা জিনিস হ্যান্ডেল করতে পারে, এটা নন পলিটিক্যাল পার্সন কখনো পারবে না। পলিটিশিয়ানদের মাঠের মধ্যে দিয়ে, ঘাটের মধ্যে দিয়ে, আমলা পুলিশের সাথে ডিল করে, প্রতিনিয়ত কর্মীদের মানিয়ে বুঝিয়ে এবং এলাকাবাসীকে মোটা দাগে সন্তুষ্ট করেন। মানে আপনি যদি ভোটের নির্বাচনের কথা বলেন, ভোট ছাড়া যদি ক্ষমতায় থাকেন সেটা আলাপ ভিন্ন, তখন আপনি অস্ত্র পাওয়ার এগুলো দেখায় থাকবেন। বাট ভোটের রাজনীতি যদি হয়, আপনাকে বহু কঠিন পথ পাড়ি দিয়ে আসলে আপনাকে একটা পর্যায়ে যেতে হবে। সো ওই পথটাই হচ্ছে আপনার শিক্ষা। এই শিক্ষাটাই একটা রাজনীতিবিদকে পরিস্থিতি হ্যান্ডেল করবার ক্ষেত্রে প্রাজ্ঞ করে তোলে, যেটা কিন্তু এই নন পলিটিক্যাল গভর্নমেন্টের সেই প্রাজ্ঞতা, বিচক্ষণতা কিন্তু নাই। সেই জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে ওই যে সেই ভিশাস সার্কেলে আমরা ঘুরতে থাকি, কত দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসা উচিত, এর আগে কি কি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কিভাবে আমরা ভোটের দিকে যাব, এগুলোর জন্য আমার মনে হয় খোলামেলা আলাপ করা উচিত। দেয়ার ইজ এ এলিফ্যান্ট ইন দ্য রুম। আমরা কিন্তু কেউ আওয়াজ করছি না, আমরা কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে আলাপ করছি না। কারণ আমি যখন বলবো যে আওয়ামী লীগের 25%কে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন কিনা, সাথে সাথে এক দল বুকিয়ে বসে আছে আমাকে গালি দেওয়ার জন্য, যে আমি কোনো না কোনো দলের,
মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি কিনা, লেজুবৃত্তি করছি কিনা। না ভাই, মানে বিষয়টাকে এত ন্যারো ইয়েতে যদি দেখা শুরু করেন আপনারা, তাহলে কিন্তু দেশ আগাতে পারবে না, এক। আর দুই হচ্ছে, এটা সত্য যে ডক্টর ইউনূস এই আন্দোলনে মানে ডাইরেক্টলি ইনভলভ ছিলেন না, কিন্তু বাংলাদেশের অতি নির্যাতিত মানুষদের একজন তো 15 বছরে, তাই না? আবার সেই সঙ্গে এটাও সত্য যে লাশের ছবি বা আহতর ছবি বা সংগ্রামের ছবি কেবলমাত্র স্টুডেন্টদের কেন, আমি কি পথে নামি নাই? আমি কি খুবই ঝুঁকি নেই নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী হিসেবে? আমার বাড়িতে কি ভাঙচুর হয় নাই? কই এই দুদিনের পথে নামার, রাস্তায় থাকা, জীবনের ঝুঁকি নেয়া, বাড়িতে ভাঙচুর হওয়া, হামলা হওয়া, আমি একা থাকি আমার মাকে নিয়ে। সো এই ঝুঁকিগুলো তো আসলে উচ্চারিত হয় না কোথাও, আমি উচ্চারণ করতেও চাই না, বিকজ এটা আমার কর্তব্য ছিল, আমার দল আমাকে যেতে বলে নাই, আমি আমার দলের প্রতিনিধিত্বও করি না, এবং সেটা আমি খুব স্পষ্টভাবে বলে যে আমি এখানে আমার বিবেকের টানে এসছি, আমি কোনো দলের আজ্ঞাবহ হয়ে এখানে আসি নাই। সো এই জায়গাগুলোতে আমি হয়তো স্বীকৃতি চাই না, বাট আমার কিছু যায়ও আসে না, বিকজ আমার কর্তব্য ছিল, আমি করেছি। কিন্তু বহু মানুষ তো আসলে রেকগনাইজড হতে চায়, বহু মানুষ তো চায় যে তার কথাটিও বলা হোক। সো বলতে তো আসলে কোনো দোষ নাই, কেন বিষয়টা কুক্ষিগত করে এত ন্যারো বাইনোকুলার দিয়ে আপনাকে দেখতে হবে? কাউন্সিলরদের যে বিষয় নিয়ে বলছিলাম, এই যখন আলাপ করছে তার ঘন্টা খানেক আগে আমি নিজেও দেখছিলাম সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে কিছু কমেন্ট দিয়েছে, বেশ বড় একটা স্ট্যাটাস। মূল জায়গাটি যেটি তিনিও বলেছেন যে এই দিনের এই অনুষ্ঠানে গিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন, যেটার জন্য তিনি নিজেও কিছুটা দুঃখ প্রকাশ করেছেন যে ঠিক এই টোনে হয়তো না বলাও ঠিক ছিল। তবে বারবার তিনি যে প্রশ্ন তুলছেন যে 5-5.5 হাজারের মতো যে এই প্রতিনিধি আছে, তাদের মধ্যে সবাই তো আর পুরোপুরি একেবারে দোষর হিসেবে কাজ করেনি, সেখানে বাছাই করে যারা ক্লিন, যাদের হাতে রক্তের দাগ নেই, তাদের অন্তত রেখে, এবং তাদের যে মূল জায়গাটা সেটা হচ্ছে যে যেটা বলছেন যে মানুষের সাথে গিয়ে কাজ করার জন্য হলেও তো আসলে তাদেরকে দরকার। জি, আমি বিষয়টা নিয়ে স্টাডি করেছি এবং লিগ্যাল অ্যানালাইসিস করেছি। আমাদের দেশে আর্টিকেল 59-এ ক্যাটাগরিক্যালি বলা আছে লোকাল গভর্নমেন্টের প্রত্যেকটা স্তর লোকালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে চালাতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। ওই আর্টিকেলের আন্ডারে 3-4টা ল হয়েছে, একটা হচ্ছে আপনার উপজেলা পরিষদ আইন, একটা হচ্ছে পৌরসভা আইন, একটা হচ্ছে সিটি কর্পোরেশন আইনগুলো হয়েছে। প্রত্যেক আইনে বলা আছে নতুন সিটি কর্পোরেশন, নতুন পৌরসভা হলে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। তারপরে বলা আছে যদি কখনো কোনো মেয়র পালিয়ে যান, কনভিক্টেড হন, অথবা পাগল হন, অথবা দুর্নীতি করেন, কনভিক্টেড হন, তখন তার জায়গায় সরিয়ে পরবর্তী ইলেকশন পর্যন্ত টেম্পোরারি সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর দেয়া যেতে পারে অন স্পেশাল সার্কামস্টেন্স। সেই জায়গাটা আমি একটু বলি, সার্জিস আলম সেই স্ট্যাটাসে বলছেন আমরা যে প্রশাসকের কথা ভাবছি তারাও কি সেই 15-16 বছরের সুবিধাভোগীদের এর বাইরে? আমি ওই জায়গাটা আসতেছি। দেন ওখানে যেটা হচ্ছে, কিন্তু এই যে আইনটা অ্যামেন্ডমেন্ট করা হলো 3টা অ্যামেন্ডমেন্টই আমি দেখেছি, প্রত্যেকটা আইনে বলা হয়েছে বিশেষ প্রয়োজনে দেশের সকল লোকাল গভর্নমেন্ট ওই লেয়ারগুলোতে একসাথে সরকার বাতিল করে সেখানে প্রশাসক দিতে পারবে জনস্বার্থে। প্রশাসক দেওয়া মানে সে কিন্তু লোকালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হলো না, তাহলে আপনি আর্টিকেল 59 ডাইরেক্ট ভায়োলেট করলেন, তাহলে আগে আর্টিকেল 59-কে ফেলে দেন, তারপরে আসেন, সেটা করছেন না। ওই আইনগুলোতে ত্রুটি রয়ে গেছে বলে আমার ধারণা। এখন সার্জিৎ যেটা বললেন, সার্জিৎ সাহেব অবশ্যই খুব বড় ছাত্রনেতা, আমাদের উত্তরবঙ্গের ছেলে, খুব বিনয়ী, খুব অনেক তেজস্বী। তারা যে কথাটা বলেছিল ঠিক আছে, যারা 5 তারিখের পরে পালিয়ে যায়নি তাদেরকে আপনি কেন সরাবেন? যেমন রংপুরের মেয়র, চোখ বন্ধ করে তিনি মেয়র হবেন, আগেও হয়েছেন, সামনেও হবেন, ওনাকে কোনো কারচুপি করে মেয়র হতে হয় না। রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তফা, তাকে বাদ দিয়ে দিলেন। তাকে বাদ দেওয়ার 2 দিন আগে তার ডিসি অফিস থেকে রিপোর্ট নিলেন সে অফিসে আছে কিনা, প্রত্যেক মেয়রের পক্ষে রিপোর্ট দেওয়া হলো যে তারা সব পদে আছে, যারা যারা ছিল। রিপোর্ট নিলেন, নিয়ে আপনি চাচ্ছিলেন যারা যারা পালিয়ে গেছে তাদেরকে বাদ করবেন পালানোর গ্রাউন্ডে, কিন্তু আপনি ইনমেজ সবাইকে করে দিলেন। এখন তাদেরকে বাদ দিয়ে সেখানে আমলাদেরকে দিলে সেটা কোনো সমাধান হবে না। আবার অনেকে ভাবতেছে ছাত্র বা তাদের প্রতিনিধিকে ওখানে দেওয়া হবে, সেটাও কোনো সমাধান হবে না। সরকার তো বাঘের পিঠে উঠে পেরেছে। এই যে লোকাল গভর্নমেন্টের 30,000 প্রতিনিধি বাংলাদেশে টোটাল, আপনি এর মধ্যে একটা বিশাল লেয়ারকে বাদ দিলে দেশ চালাবেন কিভাবে? আপনার যদি দাঙ্গা হয়, কে যাবে? পৌর মেয়র যাবে, পৌর কাউন্সিলর যাবে, উপজেলা চেয়ারম্যান যাবে। আবার ত্রাণ দিতে হয়, সরকার দেবে 5,000 টাকা, বাকিটা কালেক্ট করবে কে, দিবে কে, ডিস্ট্রিবিউশন করবে? কারণ এই কারণেই কিন্তু নানা জায়গার অস্থিরতাগুলো, একদম তাই, যে কারণেই অস্থিরতা বাড়ছে এবং সরকারের ভালো কাজটাও ভালো জায়গা পর্যন্ত শেষ পর্যন্ত যাবে না। এটা সরকার রিথিঙ্ক করা উচিত, কেস টু কেস বেসিস করা উচিত, যে কার বিরুদ্ধে অপরাধ আছে, কে এই আন্দোলনে যারা আন্দোলনের সহযোগিতা করেছে তারা সাসপেন্ড হয়ে আছে,
রংপুরের মেয়র তার মধ্যে একজন, ওপেন সে আন্দোলন করেছে, সে সাসপেন্ডেড না, সরাসরি বাতিল করে দিয়েছে। তাহলে আপনি বিপ্লবকে ধারণ করলেন না। এটিও তো ঠিক ব্যারিস্টার রুবিন ফারহানা যেটি বলছিলেন, প্রতিটি নির্বাচন নিয়ে তো ভয়াবহ রকমের প্রশ্ন আছে। কিন্তু সেখান থেকেও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা আন্দোলনটাকে ওন করেছে, এখানে বিএনপিরও বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, যারা বিএনপির বাইরে গিয়ে ভোট করেছে, আওয়ামী লীগের বিদ্রোহী আছে, আওয়ামী লীগের দ্বারা টর্চার হয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে ভোট করেছে, এমনও 2-4 জন আছে। আমি বলছি না যে বিশাল সংখ্যা, কিন্তু সংখ্যাটা আছে। নাও ওই যে বললাম, যেটা মঞ্জু ভাই খুব রাইটলি বললেন, যে আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করবেন কিভাবে। একটা প্রশ্ন তো জাগতেই পারে যে আওয়ামী লীগ 110 দিন হয়ে গেছে, এখনো একটা ছোট্ট ভাষণ, ছোট্ট পার্টি অফিস খুলতে পারলো না কেন? তাদেরও আত্মশুদ্ধির প্রয়োজন আছে। তারা আত্মশুদ্ধি না হয়ে চট করে 8-10টা দলের মতো রাজনীতি করতে আসলে সেটা জনগণ মেনে নেবে না, তাদের নিজেদেরও মেনে নেওয়া উচিত না। দেন আমি মঞ্জু ভাই কি বলবো, বাদ দিবেন কিভাবে এই মিলিয়ন? আমি একটু বক্তব্য বলি, কারণ বাদ দেওয়ার একটা সুযোগ ছিল যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের আইনে বলে দেয়া যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল যুক্ত হবে, তারা সংগঠন যুদ্ধাপরাধী হলে বাতিল হবে। সেই ধারাটা তো আইনে আনা হয়নি। সো মেইন হচ্ছে তাদের যাদের বিচার হবে তারা ভোট করতে পারবে না। এখন বিচার করতে গিয়ে আপনি 110 দিনে কি একটা বিচারে একটা পদক্ষেপ আগাতে পেরেছে সরকার? এই গতিতে বিচার হলে তো 30 বছর লাগবে বিচার হতে, তো 30 বছর ভোট হবে না, নির্বাচন তাহলে কবে? এবং আরেকটা হচ্ছে, একটা লোক যদি খারাপ হয় তাকে আপনি জেলে রাখেন, তাকে আপনি সাজা দেন, এরপরে যদি ভোটে উঠে জিতে যায় আপনি কি করবেন? কি করার আছে আপনার? কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, দ্রুত ভোট হলে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই সম্মানজনক আসন পাবে না। আওয়ামী লীগের অবস্থান একটু পরে জানতে চাইবো, এই যে স্থানীয় সরকারের বিষয় আমি একসাথে মিলিয়েই বলছি। প্রথম কথা হচ্ছে যে কথাটা রুমিন ফারহানাও বলেছেন, শামীম হায়দার, 2 ব্যারিস্টারই বলেছেন আমাদের। এখানে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন, বা বাদ দেওয়ার আমিই বা কে? কেউ যদি বাদ দেওয়ার অপরাধ করে আপনি তাকে টিকিয়ে রাখবেন কিভাবে? আমরা বলছি যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করার জন্য। আমাদের দেশের এখানে আইনজ্ঞ আছেন, আমাদের দেশে ব্যক্তির অপরাধের শাস্তির কথা বলা আছে, কিন্তু দলের শাস্তির অপরাধের কথা বলা নাই। যে কারণে আপনি দেখবেন যখন জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দিয়ে ট্রাইব্যুনাল যখন বলেছিল যে জামাতের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, তখন আইন মন্ত্রণালয় বলেছিল যে দলের বিরুদ্ধে অপরাধের আইন নাই, আমরা একটা আইন তৈরি করছি। এটা আপনাদের মনে থাকার কথা। বারবার আইনমন্ত্রী তৎকালীন সময়ে বলেছেন যে আমরা একটা আইন খসড়া করেছি এবং এই আইনের ভিত্তিতে বিচার হবে। তো এটা তো থাকতে হবে আইন, যেখানে দলীয়ভাবে অপরাধ হয়েছে। আপনি দেখেছেন যে ওয়াহিদুল কাদের বারবার বলেছে ছাত্রলীগকে আমি বলেছি ছাত্রলীগ যথেষ্ট, এবং বলছে দেখা মাত্র গুলির নির্দেশ। এবং আপনি তো জানেন যে কিছু সিদ্ধান্ত হচ্ছে 14 দলের মিটিংয়ে বসে, 14 দলের মিটিংয়ে বসে জামাত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। 14 দলের মিটিংয়ে বসে কারফিউ জারির নির্দেশ হয়েছে, দেখা মাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এই দলের যে অপরাধ, দলগতভাবে যে অপরাধটা করা হয়েছে তার তো আপনার বিচার লাগবে। সেই বিচারে যদি বলা হয় যে তার 100 টাকা জরিমানা হবে, যদি বলা হয় তার রাজনীতি নিষিদ্ধ, সেটা হবে। আইনে যেটা থাকবে সেটা হবে। আমরা কাউকে বাদ দেওয়ার কথা বলছি না, আমরা কাউকে কিভাবে বাদ দিবেন না রাখবেন সেটার কথা বলছি না। আমরা বলছি একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে যৌক্তিক জায়গায় যান। পৃথিবীতে কি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় নাই? হয়েছে তো। পৃথিবীতে আমরা যখন অন্যের কথা বলবো, দেখেন আমি সবসময় বলি, এই যে রতন ভাই এখানে আছেন, জামাতকে নিষিদ্ধ করার জন্য বারবার কথা এসেছে। কেন? তারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই কেন আওয়ামী লীগ? এবং লাস্টে এসে কিসের ভিত্তিতে করেছে? একটা ভুল ভাবে তাকে নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতার যে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তাকে তো একটা আইনি কাঠামোতে আপনি তাকে করতে হবে। আওয়ামী লীগ আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, সংবিধান ধ্বংস করেছে, আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই আওয়ামী লীগ কি আপনি বিচার করবেন না? এই আওয়ামী লীগকে আপনি ছেড়ে দিবেন? সুতরাং এই জায়গাটা এখানে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি এটাকে সংশোধিত আকারে বলছি যে আমরা 30% না 25% না 10%, আমার তো দেখার বিষয় না। আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তার দলকে আপনি করেন, ব্যক্তিকে তো আপনি বার করছেন না। ব্যক্তির বিচার হবে, যে অপরাধ করেছে তার, যে অপরাধ করে নাই সে রাজনীতি করবে, তার রাজনীতির অধিকার তো রুদ্ধ করা হচ্ছে। হাতে বেশি সময় নেই। আমি স্থানীয় সরকারের বিষয়টা বলি, এটা খুবই জটিল একটা সমীকরণ। যেহেতু আপনি সকল নির্বাচনটাকে বাতিল করে দিয়েছেন, সেখানে কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ রেখে দিয়েছেন। ইউনিয়ন পরিষদের লোকেরা কিন্তু নৌকা দিয়েও বিজয়ী হয়েছে, শত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এখানে যে 158 জন 60 জন নিয়ে যে মিটিংটা হয়েছে, আমি
আমিও শামীম ভাইয়ের মতো এটা পড়ে দেখলাম, এরা প্রত্যেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করে জয়ী হয়েছে। এবং আমি একজনের কাহিনী পড়ে আমি খুব অ্যামেজড হয়েছি, একটা উপজেলা চেয়ারম্যান বা একজন কাউন্সিলর সেখানে আছে যার ফাঁসির আদেশ হয়েছে আওয়ামী লীগ আমলে, এবং তাকে এইভাবে তাকে পরে সে আইনি কাঠামোর মধ্যে মুক্তি পেয়েছে, সম্ভবত সে বিএনপি করে। এখানে বেশিরভাগ লোকেরাই বিএনপির বিদ্রোহী প্রার্থী, বেশিরভাগ লোকেরাই কেউ আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে ইলেকশন করেছে, এবং এরা কেউ নৌকা নিয়ে ইলেকশন করে নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই বৈষম্যটা করবেন কিনা। যেমন আমি শামীম হায়দারের সাথে একমত যে প্রথমেই আপনি র্যান্ডমলি ক্যান্সেল না করে আপনাকে কেস টু কেস করা উচিত ছিল। যারা পালিয়ে গেছে তাদেরকে প্রশাসক নিয়োগ দিতেন, আপনি যারা আছে তাদের বিষয়টা আপনি বিবেচনা করতেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করেন, রাখবেন কীভাবে? আমরা তো করেছি 2018 সালের ইলেকশন, আমরা করি নাই? 2018 সালের ইলেকশনে রুমিন ফারহানা তো পার্লামেন্টে গিয়েছে, সেটাকে তো আমরা সেখানে এগ্রি করেছি, উনি পার্লামেন্টে গিয়ে ফাইট করেছেন। কথা হচ্ছে শেখ হাসিনা আমাদের যেভাবে একটা সার্বিক ধ্বংসের মধ্যে নিয়ে গেছে, সেখানে আমরা তো কোনো একটা একক জায়গায় থাকতে পারছি না। আপনি যাদেরকে দিয়েছেন, ধরেন টিএনওদেরকে দিয়েছেন, ইউএনওদেরকে দিয়েছেন, ডেপুটি সেক্রেটারিদেরকে দিয়েছেন সেখানে প্রশাসক হিসেবে, তারা ঠিকমতো যাচ্ছে না সেখানে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা কারা? এরা তো সবাই ফ্যাসিবাদী সরকারের দোষর। এরা তো আপনার এই অন্যায় নির্বাচনের সহকারী সহযোগী। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে বারবার যে কথাটা আসে, যেমন দেখেন রুমিন ফারহানাই কিন্তু বলল যে আওয়ামী লীগের লোকদের ব্যাপারে আমাদের কি করা দরকার। তো এখানেও তো আপনাকে এটা ভাবতে হবে যে এরাও তো ধরেন একটা পার্ট, এরাও তো কোনো না কোনো ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছে। ইলেকশন ফেয়ার হয়নি বা হয়নি সে বিষয়টা আলাদা, কিন্তু যখনই দাবিটা এসেছে এই জায়গায় যে আপনি যখন প্রশাসক দিচ্ছেন, হোয়াই নট এরা যারা কাজ করেছে, এরা যারা আহত হয়েছে, এরা যারা আন্দোলনের সাথে ছিল, এদেরকে প্রশাসক হিসাবে দেন। ভুলে যান সে উপজেলা চেয়ারম্যান ছিল, ভুলে যান সে কাউন্সিলর ছিল, কিন্তু তাকে আপনি প্রশাসক হিসাবে দিতে পারেন কিনা, এই ধরনের একটা কনসিডারেশনের বিষয়। এই যে স্থানীয় সরকারি জায়গাটিতে নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় যে এখন পরিস্থিতিটা এমন, এই 4 মাস পরে এখন এই মানে লোম বাস্তে কম্বল উজাড় হওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। ফলে এই জটিলতার মধ্যে এখন আর না গিয়ে বরঞ্চ একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি হোক, সেই নির্বাচনের পরে আবার স্থানীয় সরকার নির্বাচন হোক। এটা যেন এরকম না হয় আগে স্থানীয় সরকার নির্বাচন করে পরে জাতীয় সরকার নির্বাচন করবো, তাহলে মানুষ কিন্তু এখানে আবার একটা নতুন সন্দেহ একটা দেখবে যে স্থানীয় সরকার নির্বাচন করে স্থানীয় শক্তিভিত তৈরি করো, তারপরে জাতীয় পর্যায়ে নির্বাচনটাকে কবজা করো, এরকম একটা জায়গা তৈরি হবে। এবং ইতিমধ্যেই দেখুন ক্ষমতায় থেকে নির্বাচন করার যে মানে প্রক্রিয়াগুলো কি, সেগুলো তো মানুষ দেখেছে। এখন যদি ক্ষমতার ব্লেসিং নিয়ে কেউ রাজনৈতিক দল গড়ে তোলে, তাহলে মানুষ তাকে কি বলবে? এই আলোচনা তো আছে। হ্যাঁ, যদি প্রশাসনের সহযোগিতা নিয়ে ডিসি অফিসে বসে কিংবা প্রশাসনের গাড়ি ব্যবহার করে এলাকায় গিয়ে সংগঠিত করার চেষ্টা করে, এবং মানুষ যদি আবার মনে করে, ইতিমধ্যে আপনি খেয়াল করে দেখেছেন যে ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পরেই যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাদের আত্মীয় স্বজনরাও নিজেদেরকে বেশ এম্পাওয়ার্ড ফিল করছেন, এবং তাদের অনেকে নাকি বেশ সচিবালয়ে ঘন ঘন যাওয়া আসা শুরু হয়েছে তাদের। যারা আগে কখনো সচিবালয়ের ত্রিসীমানায় যেতে পারতেন না, এখন তাদের দিনের বেশিরভাগ সময়টা সচিবালয়ের মধ্যেই কাটছে। তো এগুলো মানুষ আবার দেখছে না। তাহলে এইরকম পরিস্থিতি যদি আবার যে প্রক্রিয়ায় এরকম দল যদি গড়ে ওঠে, এবং সেই দলকে বড় করার জন্য আমরা সবাইকে কাছে টানতে চাই, এরকম যদি বলে, তাহলে মানুষ বলবে যে আবার এখানে কিন্তু ওই রাজনীতিতে অনৈতিকতার একটা মানে সুড়ঙ্গ তৈরি করা হলো, এবং এই সুড়ঙ্গ পথে যে কে কে ঢুকবে আর কে কে ঢুকবে না এটা তখন আর বাছাই করা যাবে না। ফলে আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটাই বন্ধ করা উচিত। 1 2 নম্বর হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনটা পিছনে রেখে সামনে বলেছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। গণতান্ত্রিক পরিবেশের পূর্ব শর্ত হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতার অন্যতম শর্ত হচ্ছে এই যে ভিন্নমত প্রকাশ করার জায়গা। আমি যদি ভিন্নমতটা প্রকাশ করতে না পারি, তাহলে তো আমি মানে জবাবদিহিতাও চাইতে পারবো না। আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি এই মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকরা দারুণভাবে এনজয় করেছেন যখন শেখ হাসিনার তারা মানে সংবাদ সম্মেলনটা ব্রিফ করতেন, যে কারণ প্রশংসা করার স্বাধীনতা ছিল।
তেল দেওয়ার স্বাধীনতা ছিল, তোয়াজ করার স্বাধীনতা ছিল। ফলে শুধু মত প্রকাশ করার স্বাধীনতা থাকলে হবে না, ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতাটাও থাকতে হবে। অনুষ্ঠানে একেবারে শেষে চারজনের কাছ থেকে শুনে অনুষ্ঠান শেষ করবো, যদিও নানাভাবে আলোচনা এসছে, কিন্তু পুরো মোটা দাগে যে এই যে দিন শেষে যদি প্রশ্ন করে একেবারে ছোট্ট করে যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে আসলে কি আওয়ামী লীগকে আনা ঠিক হবে কিনা? আওয়ামী লীগকে আনা ঠিক হবে কি ঠিক হবে না, এটা মানুষের যারা প্রতিনিধি, রাজনৈতিক দল, তাদেরকে বসে সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির মতো, এটার দুটোই ভালো দিক মন্দ দিক দুটোই আছে। সুতরাং ভবিষ্যতে এটার যে কনসিকুয়েন্স, সেটাও জাতিগতভাবে রাজনৈতিক দলগুলো যেন এড়িয়ে না যায়। সো তাদের সিদ্ধান্ত এবং তাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে। এক। দুই হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেফিনেটলি বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই গত 4-5 মাস ধরে মামলার হিড়িক এবং মামলা বাণিজ্যের হিড়িক। মামলার হিড়িকটা কিরকম? ব্যাংক ডাকাতের বিরুদ্ধে 302-এর মামলা, কিংবা শেয়ার বাজার কেলেঙ্কারি যে করেছে তার বিরুদ্ধে আপনি 326-এর মামলা দিচ্ছেন। উল্টো দিকে যার বিরুদ্ধে 302 হওয়া উচিত তার বিরুদ্ধে আপনি অন্য কোনো মামলা দিচ্ছেন। সো এভাবে আসলে ছেলে খেলা না করে যার বিরুদ্ধে যেই অভিযোগ আপনার কাছে প্রাইমা ফেসি মনে হয় হতে পারে, তার বিরুদ্ধে সেই মামলাটাই আনেন। আর এলাকায় এলাকায় দেখুন, গত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা ক্ষতি হচ্ছে, ভোট ধ্বংস কিংবা বাক স্বাধীনতা হরণ, তার চেয়েও বড় ক্ষতি সোশ্যাল টেক্সচারটাকে ধ্বংস করা হয়েছে। মানুষের ইডকে, কুপ্রবৃত্তিকে উস্কে দেওয়া হয়েছে, লোভ, হিংসা, জিঘাংসা অনেক বেশি। সো এরকম একটা সমাজে একটা রিকনসিলিয়েশনের জায়গায় আসা, একটা ঐক্যবদ্ধের জায়গায় আসা এবং সঠিকভাবে পুলিশ কাজ করবে, প্রশাসন কাজ করবে, বিচার বিভাগ কাজ করবে, এটা আশা করা, এটা আমার মনে হয় যে আমাদের আরো সময় লাগবে। একেবারে ছোট্ট করে ব্যস্ত সামনে হাতে পাঠান, আওয়ামী লীগকে নির্বাচনে আনা ঠিক হবে কি হবে না, এটার সিদ্ধান্ত তো সকল দল মিলে নিতে হবে। ভিকটিম যারা, তাদের বক্তব্যও শুনতে হবে। দেখুন, 111-এর সরকারের ব্যাগ ছিল আর্মি, 3 মাসের ক্যাটাগরি গভর্নমেন্টের ব্যাগগুলো ছিল কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং সকল দলের কনসেনসাস। এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর না করে আন্দোলনকারী ছাত্রদের উপরই বেশি নির্ভর করেছে, যেটা অবশ্যই যৌক্তিক ছিল। সেটার ফলে একটা ভিকটিম ফিলোসফি রিফ্লেক্ট হচ্ছে, যেটা ভবিতব্য বাংলাদেশকে কিন্তু ডিস্টেবলাইজ করতে পারে। দেখুন, সামনে যে নির্বাচিত হবে তাকে দেশ চালাতে হবে, তাকে দেশ বাঁচাতে হবে, অর্থনীতি বাঁচাতে হবে। এর মধ্যে একটি কথা আজকে কৃষ পাশা বলেছেন যে এই সরকার অর্থনীতি রক্ষা করতে ব্যর্থ হলে সামনে নির্বাচিত সরকারও ব্যর্থ হবে। দেশের স্বার্থ কোনটায় রক্ষা হবে সেটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি শেষ করে দিচ্ছি, এক লাইনে শেষ করে দিচ্ছি। 71 সালে জামাত ইসলামীও ভুল করেছিল এবং আওয়ামী লীগ 17 বছর জামাতের উপর নির্মম নির্যাতন চালিয়েছে, যেটা আমরা কিন্তু কখনো সমর্থন করিনি। আজকে জামাত ইসলামী রাজনীতি করবে, এটা খুব নর্মাল। আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বাদ দিয়ে বাকিরা যদি রাজনীতি করতে চায়, তাতে যদি দেশের স্বার্থ রক্ষা হয় তাহলে সেই সুযোগ দিতে হবে। মুজিবুর রহমান মঞ্জু, দেশের স্বার্থ রক্ষা হবে কিভাবে? দেখেন, নির্বাচনী দলের নিবন্ধনের যে শর্ত আছে, যেই শর্ত পালন না করলে নিবন্ধন বাতিল হয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রত্যেকটা শর্ত এখন এক্সিস্ট করছে। তারা আমাদেরকে বলেছে অফিস নাই, তারপরে এটা নাই সেটা নাই, আপনি যেই নিয়মগুলো তারা করেছিল সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তো আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল হয়ে যায় এখন। তো সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচনী নিয়ম কানুন যদি মানা হয় তাহলে আওয়ামী লীগের নিবন্ধনই থাকে না, আওয়ামী লীগ নামে নির্বাচন করবে কোত্থেকে। দ্বিতীয় হচ্ছে, দেখেন পাকিস্তানে কিন্তু তার নিবন্ধন বাতিল হয়েছে ইমরান খানের দলে, তারপরেও তারা কিন্তু আলাদাভাবে ইলেকশন করেছে। আমি বারবার যে কথাটা বলতে চাচ্ছি যে দলের বিচার ব্যক্তির বিচার, যে ব্যক্তি অপরাধী না তার নির্বাচনের পথ আপনি রুদ্ধ করবেন কিভাবে? সুতরাং এখানে তো 30% 20%-এর যে হিসাবটা বলা হচ্ছে এটা কিন্তু এখানে ধর্তব্য না। কারণ এখানে আপনি হিসাব যদি করেন আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে যারা কোলাবোরেটর ছিলেন তাদের পার্সেন্টেজটা যদি বাদ দেন তাহলে একটা বড় অংশই তো নির্বাচন করতে পারবে। সে যেভাবে করবে তার আইনের কাঠামোতে পড়বে। একেবারে সমনি রাজুকুজ্জামান, আগামী দিনে নির্বাচন এবং আওয়ামী লীগ, ওইটা নির্বাচনের প্রশ্নটা আমি পরে আলোচনা করি, কিন্তু প্রথমে একটা যে মনোভাব তৈরি করা হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতা। ফলে আমরা মনে করি যে রাজনীতি শেষ পর্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর, রাজনীতিবিদরা জবাবদিহির মধ্যে পড়ে। আজকে আমরা আওয়ামী লীগ সে পদত্যাগ করেছে, তার নেত্রী দেশত্যাগ করেছে, আমরা একটা আলোচনায় আনতে পারছি। এইরকম রাজনীতিতে একটা আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, জবাবদিহিতা থাকবে,
কিন্তু যদি বিরাজনীতিকরণের মানসিকতা একবার তৈরি হয় তাহলে এর মধ্য দিয়ে কিন্তু একটা বলবো যে স্বেচ্ছাচারিতার ভিত্তিও তৈরি হয়, সেই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।